আসসালামু আলাইকুম। ব্লেন্ডার 3D প্রোডাক্ট মডেলিং এবং অ্যানিমেশনের অষ্টম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন। তবে চলুন শুরু করা যাক। আমি প্রথমেই ফোল্ডার থেকে আমাদের যে গত ক্লাসে লিপস্টিক 3D প্রোডাক্ট মডেলটা তৈরি করেছিলাম সেটি ওপেন করে নেব। এই প্রজেক্টটি আমরা গত ক্লাসে তৈরি করেছি। আজকে এটাতে আমরা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব এবং লোগো প্লেসমেন্ট করব, সেই সাথে স্টুডিও সেটআপ করব রেন্ডারের জন্য। তো প্রথমেই আমি এখান থেকে যে রেফারেন্স অবজেক্টটি রেখেছিলাম এটিকে আমার এখন প্রয়োজন নেই, এটিকে আমি হাইড করে দিচ্ছি। এখন আমরা এখানে যে অবজেক্ট গুলো দেখতে পাচ্ছি প্রতিটা অবজেক্টকে আমরা ম্যাটেরিয়ালে যুক্ত করব। তার জন্য আমি শেডিং অপশনে আসব। শেডিং অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমার প্রজেক্ট অনেক ছোট আকারে দেখা যাচ্ছে, তো এটিকে আমি বড় করে নেব একটু। আমি ওয়ান প্রেস করলাম, কিবোর্ড থেকে ওয়ান প্রেস করে এটাকে ফন্ট ভিউতে নিয়ে আসবো যেন আমার দেখতে সুবিধা হয়। তো প্রথমে আমরা এই অবজেক্টটিতে হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব। তার জন্য এটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেবার পর এখানে যে নিউ অপশনটি রয়েছে অ্যাড এ নিউ ম্যাটেরিয়াল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাস্টম এখানে দুইটি নোট থাকবে, আমাদের বাকি নোটগুলো অ্যাড করে নিতে হবে। আমরা যদি চাই যে না আমাদের অন্য কিছু প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো, আমার একটা কালার চেঞ্জ হয়ে যাবে, যেন অন্য কিছু আমাকে আর এখানে অ্যাপ্লাই করতে হলো না। বাট আমাকে যখন অন্য কিছু অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে অবশ্যই বাকি নোটগুলো অ্যাড করে নিতে হবে। তো এখন আমি একটা একটা করে এখানে নোটগুলো অ্যাড করে নেব। আমি গত ক্লাসে এর আগে যখন 3D ক্যান্ডেল প্রজেক্ট করেছিলাম তখন বলেছিলাম যে ইমেজ বসানোর জন্য হোক বা কালার অ্যাপ্লাই করার জন্য হোক 5টি নোট আপনাকে সবসময় ব্যবহার করতে হবে, 5টি বা 4টি। হ্যাঁ, এই নোটগুলো আপনি ব্যবহার করলে কি যে আপনার এই জায়গাটা সুন্দর লাগবে, কোথাও কোনো কিছু অসুবিধা হবে না। তো আমি প্রথমে এখানে অ্যাড করে নেব মিক্স কালার, এরপরে ইমেজ টেক্সচার, এরপরে ম্যাপিং এবং সবার শেষে যে নোটটা আমরা অ্যাড করব সেটি হচ্ছে টেক্সচার কোঅর্ডিনেট। তো এখন আমরা একটা একটা করে সবগুলোর সঙ্গে অ্যাপ্লাই করব। তো প্রথমে যে টেক্সচার কোঅর্ডিনেট আছে এটার ইউভি অপশনটাকে সিলেক্ট করে ভেক্টরের সঙ্গে কানেক্ট করে দেব। আবার এই পাশে যে আমরা ভেক্টরটি দেখতে পাচ্ছি এই ভেক্টরটাকে সিলেক্ট করে ইমেজ টেক্সচারের ভেক্টরের সঙ্গে অ্যাড করে দেব। এবং ইমেজ টেক্সচার, হ্যাঁ, এটি আমরা হচ্ছে মিক্সের সঙ্গে অ্যাড করে দেব। তো মিক্সের এখানে 3টি অপশন রয়েছে। হ্যাঁ, তো কোনটির সঙ্গে আমরা অ্যাড করব? আমরা অ্যাড করব এটার সঙ্গে। হ্যাঁ, এখানে যে আমরা সাদা একটি ডট দেখতে পাচ্ছি এই ডটটার সঙ্গে অ্যাড করে দেব। এরপর এটিকে সিলেক্ট করব বা সিলেক্ট না করলেও চলবে। এখানে যে আমরা রেজাল্টটি দেখতে পাচ্ছি মিক্স কালারের, এই রেজাল্টের হলুদ আইকনটাকে বেস কালারের হলুদ আইকনের সঙ্গে মিলিত করে দেব। তো এটাকে মিলিত করে দেওয়া মাত্রই আমার কিন্তু এই অবজেক্টে কালারটি চেঞ্জ হয়ে গেল। আমি যদি ডিসকানেক্ট করে দেই তো কালারটি আমার এখানে হোয়াইট থাকতেছে, বাট যখন আমি কালারটি কানেক্ট করে দিচ্ছি তখন কালারটি চেঞ্জ হচ্ছে। তো এটি কালার কোনটা? এখানে যে আমরা নিচে দুইটি কালার দেখতে পাচ্ছি এই দুইটা কালার এখানে আমরা শো করতেছে, আমাদের এখানে শো করতেছে। হ্যাঁ, তো আমি যদি এখান থেকে হচ্ছে কালার পরিবর্তন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমার এটার কালারটা চেঞ্জ হচ্ছে। তো আমি র্যান্ডমলি যে কালারটি ছিল সেটি রেখে দিলাম। প্রথমে আমরা এখানে লোগোটাকে অ্যাড করে নেব। হ্যাঁ, আমাদের যে লোগোটি রয়েছে সেই লোগোটিকে এখানে অ্যাড করে নেব। তার জন্য এখানে যে ইমেজ টেক্সচার আমরা অ্যাড করলাম এই ইমেজ টেক্সচারে আমরা ওপেনে ক্লিক করব লোগোটাকে প্লেস করার জন্য।
আমার লোগোটিকে এখানে অ্যাড করে নিয়েছি, কিন্তু এখানে শো করতেছে না। হ্যাঁ, আমরা ম্যাটেরিয়াল প্রিভিউতে রয়েছি, অর্থাৎ এখানে আমাদের অবশ্যই এখানে যে ছবিটি বা লোগোটি, হ্যাঁ, আমরা এখানে দেখতে পাবো কিন্তু এই ম্যাটেরিয়াল প্রিভিউতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি না, তার কারণ রয়েছে কেন দেখতে পাচ্ছি না। আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ইমেজ এডিটর। তো ইমেজ এডিটরটাকে আমাদের চেঞ্জ করতে হবে। আমরা ডিরেক্ট ইউভি এডিটিং এ গিয়েও এই কাজটি করতে পারি, বাট আমি চাচ্ছি যে ইউভি এডিটিংটাকে এখানেই ওপেন করব, এখানে আমি কাজটি সেরে নেব, তাহলে কি আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখান থেকে ইমেজ এডিটরটাকে ইউভি এডিটরে কনভার্ট করতেছি। ইউভি এডিটরে কনভার্ট করার পর আমি কোনো পরিবর্তন দেখতেছি না, এখানে পরিবর্তন কোনো কিছু এখন দেখতে পাবো না, তবে অবশ্যই কিছুক্ষণ পরে পরিবর্তন দেখতে পাবো। তো আমি এটাতে সিলেক্ট করে নিলাম নিচের অবজেক্টটি, যেখানে আমি লোগোটি শো করতে যাচ্ছি। সিলেক্ট করার পরে এখানে এডিট মোডে আসব। এডিট মোডে আসার পরে সবগুলো হচ্ছে ভার্টেক্স বা ফেস বা এজ সিলেক্ট করে নেব। আমার এখানে ভার্টেক্স মোড সিলেক্ট করা আছে, তো আমি এখানে এ প্রেস করলাম মাউসের কাছাটি রেখে, আমার এখানে সবগুলো সিলেক্ট হয়ে গেল ভার্টেক্স। এবং ইউভি এডিটর যে আমরা এখানে অ্যাড করলাম, এখানে দেখতে পাচ্ছি যে একটি ছবি চলে এসেছে, অর্থাৎ আমাদের যে লোগোটি ছিল সেই লোগোটি এখানে চলে এসেছে। তো আমি এখান থেকে যদি একটাকে সিলেক্ট করি, তাহলে এটা এ পাশে চলে আসতেছে। আমি এটাকে মুভ করাইতে পারতেছি না ঠিকভাবে। হ্যাঁ, তো আমি জেড প্রেস করে এটাকে আগের অবস্থানে রাখতেছি। তো এগুলোকে সিলেক্ট করার জন্য সবগুলোকে এখানে মাউসের কাছাটা রেখে দিতে হবে, রেখে দিয়ে এ প্রেস করতে হবে কিবোর্ড থেকে, যেন সবগুলো একসঙ্গে সিলেক্ট হয়ে যায়। তো আমি এখানে মাউসের কাছাটি রেখে দিচ্ছি, দেওয়ার পরে এ প্রেস করতেছি, করার পরে কিন্তু আমার এখানে সবগুলো সিলেক্ট হয়ে গেল। তো এগুলো সিলেক্ট করার আগে আমরা এটাকে হচ্ছে আনর্যাপ করে নিব, অর্থাৎ আমরা যে এখানে টেক্সচার কোঅর্ডিনেটটি অ্যাড করেছি, এখানে যে ইউভি অপশনটি আমরা রেখেছি এটার সঙ্গে ভেক্টরে কানেক্ট করে দিয়েছি। তো ইউভি অপশনটা এই জন্য আমরা সিলেক্ট করলাম যেন এটাকে আনর্যাপ করতে পারি, আনর্যাপ করতে যেন কোনো সমস্যা না হয়। হ্যাঁ, সেজন্য কিন্তু এখানে টেক্সচার কোঅর্ডিনেটটা ব্যবহার করা। তো এখন আমি এইখানে মাউসের কাছাটি রেখে কিবোর্ড থেকে ইউ প্রেস করব, এবং এখানে আনর্যাপ নামে অপশন দেখতে পাচ্ছি। তো এখানে আনর্যাপের বেশ কিছু অপশন রয়েছে। হ্যাঁ, তো আমরা প্রথমে অপশনটি হচ্ছে ব্যবহার করব না, এখানে যে আনর্যাপ ডিরেক্ট আছে এটাকে ব্যবহার করব না, আমরা স্মার্ট ইউভি প্রজেক্ট এটাকে ব্যবহার করব। তো স্মার্ট ইউভি প্রজেক্টটিকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যা ভ্যালুগুলো দেখতে পাচ্ছি এগুলো এমনটাই থাকবে, জাস্ট আমি ওকে করে দেব। তো দেখেন যে এই জায়গাটা আমার চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এখানে যে ফেসগুলো আমি দেখতে পাচ্ছিলাম এতক্ষণ একভাবে, এটা ভিন্নভাবে হয়ে গেল। তো আমি যতবার ইউভির হচ্ছে আনর্যাপের যে অপশনগুলো রয়েছে, সিলিন্ডার হোক, হ্যাঁ, এখানে আমি যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো যদি সিলেক্ট করি তো এটা আমার চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখন এটাকে অ্যাপ্লাই করলাম হচ্ছে স্মার্ট ইউভি প্রজেক্টে, তো সেজন্য আমার ফেসগুলো এরকম হয়ে গেল। তো এখন আমি করব কি, এগুলো সবগুলো সিলেক্ট অবস্থায় আছে, জাস্ট স্কেল ডাউন করে নিব। আমি কিবোর্ড থেকে এস প্রেস করলাম এবং এটাকে ছোট করে নিচ্ছি, ঠিক এইরকম। নেওয়ার পরে এখানে আমি কিন্তু আমার মুভ যে অপশনটি আছে বা মুভ যে টুলটি রয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি না, সেটিকে দেখার জন্য আমাকে এখানে একটা আইকন দেখতে পাচ্ছি, এই আইকনটাকে টেনে এইভাবে বের করে নিতে হবে, তাহলে আমি এখানে সব টুলগুলো দেখতে পাবো। এখন এই মুভ টুলটাকে সিলেক্ট করে আমার এই ফেসগুলোকে এই পাশে রেখে দিব। এখন আমি চাচ্ছি যে আমার সামনে যে কয়টি ফেস আছে এই ফেসগুলোর মধ্যেই আমার এই লোগোটি থাকবে। হ্যাঁ, তো তার জন্য আমি ফেস মোড সিলেক্ট করে নিচ্ছি। আমি উপরে দুটি ফেস সিলেক্ট করে নিলাম, তারপরে নিচের দুটি, এবং সবার নিচে যে দুটি রয়েছে সেই দুটিকেও সিলেক্ট করে নিলাম, অর্থাৎ আমার এখানে ৬টি ফেজ, এই ৬টি ফেজকে আমি সিলেক্ট করে নিলাম। তো ফেজগুলো যখন আমি সিলেক্ট করে নিলাম, দেখেন যে এখানেও আমার ফেজগুলো সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ আমি এখানে যে কয়টি সিলেক্ট করেছি সেই কয়টি এখানে শো করতেছে, একটাও বেশি নাই বা কম নাই। হ্যাঁ, তো এখন আমি এটাকে মুভ করে এপাশে নিয়ে আসবো মুভ টুল ধরে, এবং এটাকে মাঝ বরাবর রেখে দিব। এখন আমি এটাকে স্কেল আপ করবো, অর্থাৎ বড় করে নিব। আমি কিবোর্ড থেকে এস প্রেস করে এটাকে এভাবে বড় করে নিচ্ছি। হ্যাঁ, এরকম।
এখন আমি এটাকে তো বড় করে নিলাম, কিন্তু আমার লোগোটা এখানে অ্যাপিয়ার হচ্ছে না, মানে দৃশ্যমান হচ্ছে না। তো দৃশ্যমান না হইলে আমাকে করতে হবে কি, আমি এডিট মোড থেকে অবজেক্ট মোডে আসলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছি না আমার লোগোটাকে। তার কারণটা হচ্ছে কি, যে এখানে যে দুটি কালার রয়েছে, দুটি কালার কিন্তু একই। অর্থাৎ এখানে একটি হচ্ছে অবজেক্টের কালার আর একটি হচ্ছে লোগোর কালার। আমার এই লোগোটা এখন হোয়াইট কালারে আছে, বাট এখানে কালার কিন্তু অন্যটা সিলেক্ট হয়ে আছে, হোয়াইট কালার কিন্তু সিলেক্ট অবস্থায় নাই। অর্থাৎ উপরে যে কালারটি রয়েছে সেই কালারটি নিচেও রয়েছে। এই দুটি কালার এক হওয়াতে আমার লোগোটা এখানে দেখা যাচ্ছে না। বাট আমি যখন এই কালারটা চেঞ্জ করে দেব, তখন আমার লোগোটা এখানে অ্যাপিয়ার হবে। এই যে আমি অবজেক্টের কালার চেঞ্জ করে দিলাম, আমার লোগোর কালারটা কিন্তু এখানে শো করতেছে। এখানে যে হোয়াইট কালারটি ছিল সেই হোয়াইট কালারটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমি এটাকে আগের কালারই রাখবো। জাস্ট আমি আমার লোগোর যে কালারটি নিচে রয়েছে সেটিকে চেঞ্জ করে দিব। আমি যদি এখানে লোগোর কালারটি ব্ল্যাক করতে চাই, হ্যাঁ এখানে যদিও আমার হোয়াইট আছে, আমি এটাকে ব্ল্যাক কালার করে দিতে চাইলাম, তো আমি এটাকে ব্ল্যাক কালার করে দিতে পারতেছি। আমি যদি চাই যে এটাকে লাল কালার করে দেবো, হ্যাঁ সেক্ষেত্রে লাল কালারও করে দিতে পারবো এখানে। এই যে আপনারা যেমন কালার ইউজ করতে চাইবেন সেটাই পারবেন আপনি এখানে অ্যাপ্লাই করতে। তো আমি এটাকে ব্ল্যাক কালারে রেখে দিচ্ছি, এবং উপরে যে কালারটি রয়েছে অর্থাৎ মেটাল বডির জন্য আমাদের এই কালারটা ইউজ করতে হবে হচ্ছে সিলভার কালার। হ্যাঁ, তো সিলভার কালারের কোড, হেক্স কোড কত সেটা আমরা গুগল থেকে জেনে নেব। তার জন্য গুগলে আসব, গুগলে এসে এখানে লিখবো যে সিলভার কালার হেক্স কোড। এটা লিখে সার্চ করার পর আমরা এখানে দেখতে পাবো যে হেক্স কোডটি রয়ে গেছে। এটাকে আমরা কপি করব, কপি করার পরে ব্লেন্ডারে আসব, ব্লেন্ডারে এসে উপরের যে কালারটি রয়েছে এই অবজেক্টের কালারের জন্য এই কালারটিকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে হেক্স কোডে আসবো, হেক্স কোড থেকে এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর সাইডে যে কোনো এক জায়গায় ক্লিক দিলেই হবে। এই কালারটি আমাদের এখানে চলে আসলো। এটাকে আমরা সিলভার কালার করে দিলাম, এবং আমাদের ব্ল্যাক যে লোগোটি রয়েছে এটিকে ব্ল্যাকই রাখতে চাচ্ছিলাম, কারণ সাদার সঙ্গে সাদা কালার খুব একটা বেশি মানানসই হবে না, সাদার উপরে কালারটাই বেশি ফুটে ওঠে, সেজন্য আমি এটাকে কালো করে রেখে দিলাম। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে মেটাল বানাইতে হবে। এটা কিন্তু এখনো মেটাল হয়নি, সিলভার হয়েছে। আমাদের লোগোর কালার যেমনটা দিতে এসেছিলাম তেমনটি হয়েছে, কিন্তু এটা এখনো মেটাল হয়নি। মেটালের জন্য আমাদের এখানে যে প্রিন্সিপাল বিএসডিএফ আছে, প্রিন্সিপাল বিএসডিএফ আমরা দেখতে পাচ্ছি মেটালিক নামে একটি অপশন রয়েছে। তো আমরা এটাকে ফিল করে দেব। জাস্ট ফিল করে দেওয়ার পরে আমরা এখানে মেটাল ফিলটি দেখতে পাবো। এখানে অনেক ছোট জায়গা, ঘোরাঘুরি করতে গেলে অবজেক্টটি অনেক দূর দিয়ে ঘোরাঘুরি করতেছে। হ্যাঁ, তো আমি এটাতে ফ্রন্ট ভিউতে নিয়ে আসবো। ফ্রন্ট ভিউতে নিয়ে আসার পর জাস্ট এটাকে ঘুরিয়ে দেখাই আমি। আমি যদি আমার এই অবজেক্টটিকে এখন রোটেট করি তাহলে দেখতে পাবেন যেটা মেটাল ফিল চলে এসেছে। অর্থাৎ আমাদের যেমনটি রিকোয়ারমেন্ট ছিল তেমনটি চলে এসেছে। আমি এটাকে পূর্বের অবস্থানে রাখতেছি। এবার আমি চাচ্ছি আমার উপরের যে সেটটি রয়েছে ঠিক একই কালার, অর্থাৎ এটাতে যে কালারটা আমরা অ্যাপ্লাই করেছি এই কালারটা এটাতেও অ্যাপ্লাই করব। কিন্তু এটার জন্য প্রতিটা নোড আমি অ্যাড করব না, জাস্ট এটার ম্যাটেরিয়ালগুলোই আমি এটাতে কপি করে পেস্ট করে দেব। তার জন্য আমাকে কি করতে হবে, আমি এই সেটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে যে গোল আইকনটি দেখতে পাচ্ছি এই গোল আইকনটিকে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে ম্যাটেরিয়াল 0 দেখতে পাচ্ছি। এখানে দুইটি ম্যাটেরিয়াল রয়েছে, কোনটা ম্যাটেরিয়াল হয় আমি জানি না। তো আমি এখানে যদি সিলেক্ট করি, তো আমি এখানে আমার এই যে অবজেক্টটি রয়েছে এই অবজেক্টের ম্যাটেরিয়ালের যে নেমটা রয়েছে সেই নেমটা এখানে দেখতে পাবো। আপনারা চাইলে এখানে রিনেম করতে পারেন এটাকে। যেমন আমি এটাকে যদি রিনেম করি যে স্কোয়ার মেটাল বডি, আমি এটাকে স্কোয়ার মেটাল বডি নামে রিনেম করে নিলাম। নেওয়ার পরে এটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করার পরে জাস্ট এখানে এই যে গোল অপশনটি রয়েছে এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে স্কোয়ার মেটাল বডি, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে নেব। আমার এটা এবং এটার কালার একই হয়ে গেল। এটাতেও যে নোটগুলো রয়েছে এটাতেও সেই নোটসগুলো রয়েছে, কিন্তু এই ইমেজটা এটা দেখা যাচ্ছে না। তার কারণে আমি ইউভি আনর্যাপে বলে দিয়েছি যে কোন ফেসে আমার হচ্ছে লোগোটা শো করবে। হ্যাঁ, তো আমি যদি ইউভি আনর্যাপ যদি না করি তাহলে আমার এই লোগোটা চারদিকে শো করবে। অর্থাৎ এটার যে পার্টগুলো রয়েছে সামনে পিছনে, হ্যাঁ সবগুলোতেই লোগোটা শো করবে।
তো আমি সেজন্য স্পেসিফিক ভাবে বলে দিয়েছি যে আমার এই ফেসটার সামনে শুধু লোগোটা অ্যাপিয়ার হবে, এর জন্য হচ্ছে এখানে টেক্সটের কোঅর্ডিনেট ব্যবহার করা ইউভি। এখন আমি এখানে মিক্স যে কালারটি ব্যবহার করলাম এটা হচ্ছে ট্রান্সপারেন্টের জন্য, অর্থাৎ লোগো এবং হচ্ছে যে মেটাল বডিটি রয়েছে এটার সঙ্গে ট্রান্সপারেন্ট রাখার জন্য আমি এটাকে অ্যাড করে নিলাম। এর আগে আমরা হচ্ছে ডুপ্লিকেট করে লেভেল অ্যাড করেছিলাম, হ্যাঁ, যে অবজেক্টে যে সামনের জায়গাগুলো থাকে বা ফেসগুলো থাকে সেগুলোকে ডুপ্লিকেট করে আমরা লেভেল অ্যাড করেছিলাম, বাট এটা আমরা আজকে ভিন্নভাবে করলাম। এখানেও বিভিন্নভাবে কাজ করা যায়, আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন, বাট প্রফেশনাল বা স্ট্যান্ডার্ড যে কাজের ধরনটি আমি আপনাদেরকে সেটি দেখাচ্ছি যেন আপনাদের কাজে কোথাও অসুবিধা না হয়। দেখেন যে আমার এখানে আমি যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি হয়ে গেছে, বাট আমি যদি এখানে ডুপ্লিকেট করে যদি এটাকে অ্যাপ্লাই করতে যেতাম তাহলে আমার এই জায়গাটা এখানে যে ব্ল্যাকটা আমি দেখতে পাচ্ছি এরকম ব্ল্যাক হয়ে থাকতো, আর লোগোটা আমি এখানে সাদা দেখতে পাইতাম। ঠিক আছে, তো আমি চাচ্ছিলাম না এরকম এখানে ব্ল্যাক থাকুক, হ্যাঁ, কারণ আমাকে এটা মেটাল বডি বানাইতে হবে এবং সিলভার কালার হইতে হবে। তো সেজন্য আমি এটাকে ট্রান্সপারেন্ট রেখে দিয়েছি এবং লোগোটাও যেন এখানে সুন্দরভাবে শো করে, তার জন্য এই মিক্স কালারটি ব্যবহার করা। এখন আমরা কাজ করব উপরের যে লিপস্টিক টিউবটি রয়েছে সেটি নিয়ে। আমি প্রথমে নতুন ম্যাটেরিয়াল অ্যাড করে নিলাম। নতুন ম্যাটেরিয়াল অ্যাড করার পরে আমি এখানে নোটসগুলো অ্যাড করে নেব। কালার র্যাম্প, ম্যাপিং, তারপর হচ্ছে টেক্সচার, কোঅর্ডিনেট। এখন দেখতে পাচ্ছেন যে আমার যে লিপস্টিকের টিউবটা আছে, হ্যাঁ, এটাতে গ্রেডিয়েন্ট কালার আমি অ্যাপ্লাই করে দিয়েছি এবং এটা ব্ল্যাক এবং হোয়াইটের সঙ্গে ব্লেন্ড হয়ে আছে। তো আমি এটাতে চাচ্ছি হচ্ছে লাল রং এবং সাদা রং ব্যবহার করব। তার জন্য আমি এটাকে হচ্ছে সিলেক্ট করে নিলাম, ব্ল্যাক যে কালারটি রয়েছে সেটাকে সিলেক্ট করে আমি এটাকে লাল রঙে পরিবর্তন করব। আমি একটু জুম করে নিচ্ছি। হ্যাঁ, এই কালারটা আমি নিয়ে নিলাম। আপনারা চাইলে এরকম র্যান্ডমলি কালার পিক করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখন এই পাশে লাল রং এবং এই পাশে সাদা রং, হ্যাঁ, তো সাদা রংটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, সাদা রংটা এটার ভিতরে প্রবেশ করে আছে এবং বাইরের পাশে যে লাল রংটি আছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা কাজ করব আরো কিছু ক্রিয়েটিভ, অর্থাৎ আমাদের যে লিপস্টিক টিউবটি রয়েছে এটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবো। হ্যাঁ, তার জন্য এখানে একটি টেক্সচার অ্যাড করে নেব। শিফট এ প্রেস করে আমরা সার্চ করব ভরনাই টেক্সচার। আমি টেক্সচারটিকে এখানে অ্যাড করে দিলাম। তো দেওয়ার পরে এখানে কালারটি কিন্তু পরিবর্তন হয়ে গেল। এখানে আমার কালার ঠিক আছে, বাট এটাকে দেওয়া মাত্র এই জায়গাটা আমার পরিবর্তন হয়ে গেল। এখন এর জন্য আমরা কিছু কাজ করব, যেমনটি হচ্ছে আমি এই লাল দাগটাকে এখানে রাখবো, হ্যাঁ, আগে আমি রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন রাখতেছি। আমি এই লাল দাগটাকে টেনে ঠিক এই বরাবর রাখলাম এবং সাদা দাগটাকে ঠিক এই এতটুকু জায়গার মধ্যে রেখে দিলাম, হ্যাঁ, যেন আমার এই লিপস্টিক টিউবটার ভিতর থেকে সাদা সাদা দাগগুলো এখানে বের হয়ে আসে। হ্যাঁ, তার জন্য আমি এখানে যে স্কেল অপশনটি আছে ভনরাই টেক্সচারের, এই স্কেলটাকে বৃদ্ধি করে দেবো এইভাবে। সরি, এখানে আমরা একটা কিছু রং কানেকশন করে নিয়েছি, হ্যাঁ, কেন এটা সাদা ডট গুলো বের হয়ে আসতেছে না।
তো আমি যদি এই স্কেলটাকে 0 করে দিই আবার আগের অবস্থানে, হ্যাঁ এটাকে 0 করে দিলাম এবং এই কালারটাকে এখানে রেখে দিয়েছি। বাট এখানে আমরা ইউভিটাকে সিলেক্ট করে রেখেছি, হ্যাঁ অর্থাৎ টেক্সট কোঅর্ডিনেট যে নোটটা রয়েছে এটার সঙ্গে আমরা ইউভির সঙ্গে ভেক্টরে কানেক্ট করে রেখেছি। এই জন্য আমাদের এই সাদা দাগ বা টেক্সচারগুলো বের হয়ে আসতেছিল না। তো আমাদেরকে এটা কানেক্ট করতে হবে মূলত অবজেক্ট থেকে ভেক্টর। অবজেক্ট থেকে যখন ভেক্টরে আমি কানেক্ট করব তখন দেখেন যে আমার এই টিউবটাতে একটা সাদা দাগ বের হয়ে আসছে, হ্যাঁ। তো আমি চাচ্ছিলাম যে এই দাগগুলো যেন বের হয়ে আসে। তো এখানে একটা দাগ দেখতে পাচ্ছি, এখন অনেকগুলো দাগ বের হয়ে আসবে। তো আমি এখন স্কেল থেকে যদি এটাকে পরিমাণটা বৃদ্ধি করি তাহলে দেখেন যে অনেকগুলো ছোট ছোট টেক্সচার দাগগুলো বের হয়ে আসতেছে, সাদা যে সাদা দাগটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। তো আমি এটাকে বৃদ্ধি করে দিচ্ছি আমার প্রয়োজন অনুসারে। তো এটা যে স্কেলের লেভেলটা ছিল সেটি আমি পুরোপুরি ঠেকিয়ে দিয়েছি, হ্যাঁ ফিল করে দিয়েছি। এখন দেখেন যে আমার যে টিউবটি রয়েছে এই টিউবটির মাঝে সাদা সাদা ছোট ছোট দাগগুলো বের হয়ে আসছে, হ্যাঁ। তো আমি চাচ্ছিলাম যে পুরোটাতে লাল থাকবে এবং সাদা যে অল্প একটু জায়গা আছে ওই অল্প একটু জায়গার মধ্যে সাদাগুলো ছোট ছোট আকারে দেখা যাবে। এখন আমার লিপস্টিকের যে টিউবটা আছে মোটামুটি রিয়েলিস্টিক লাগতেছে, হ্যাঁ এবং সুন্দর লাগতেছে। তবে এটাকে আরো সুন্দর করব আমরা। এখন এটা সুন্দর হয়নি, এটাকে আরো সুন্দর করব। তার জন্য আমরা এখানে একটি হচ্ছে নতুন নুড অ্যাড করব। এটা হচ্ছে কাজ করবে মূলত, এটা আরো সফটনেস তৈরি করবে, হ্যাঁ এখানে যে রিফ্লেকশন, হ্যাঁ আমি যদি এখানে লাইটের যে এখানে আমরা ম্যাটেরিয়াল প্রিভিউতে কিন্তু লাইটের আলো আছে, হ্যাঁ সেই আলোতে কিন্তু আমরা এটা স্বচ্ছভাবে দেখতে পাচ্ছি। তো কিন্তু এখানে কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি না। তো রিফ্লেকশন দেখার জন্য আমরা এখানে একটি নোড অ্যাড করব। এখানে শিফটে প্রেস করে আমরা সার্চ করব ম্যাপ রেঞ্জ, এটাকে আমরা এখানে অ্যাড করে দেব। তো মূলত আমরা এটাকে এখান থেকে ডিসকানেক্ট করে দেই। এই দুটোকে ডিসকানেক্ট করে দিলাম। আমি কালারের সঙ্গে বেস কালারটিকে রেখে দিচ্ছি এবং এইখানে কালারের সঙ্গে আমি ভ্যালুটাকে অ্যাড করে দেব এবং মিক্স কালারের বা সরি মিক্স যে রেঞ্জ নোটটি রয়েছে এই নোটটির আমি রেজাল্টের সঙ্গে এখানে যে রাফনেস রয়েছে রাফনেসটাকে কানেক্ট করে দেব। তাহলে দেখবেন যে এখানে রিফ্লেকশন, এই যে লাইটের রিফ্লেকশন, হ্যাঁ এগুলো কিন্তু এখানে শো করতেছে এখন। তো এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে মিনিমাম 0 থেকে ম্যাক্সিমাম 1, এরপর হচ্ছে মিনিমাম 0 থেকে ম্যাক্সিমাম 1। তো ভ্যালুগুলো সব ঠিকঠাক আছে, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, সমস্যা নেই, এটা আপনাদের উপরে নির্ভর করবে যে কতটুকু বেশি রাখবেন। বেশি দিয়ে আপনারা দেখতে পারেন যে আপনার রেজাল্টটা কেমন আসতেছে, এর থেকেও বেটার না আসলে বোরিং, আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন। তো এখন আমি চাচ্ছি যে এটাতে রিফ্লেকশন অ্যাড করে ফেলেছি, এখন চাচ্ছি আমি এটাকে আরো সুন্দর একটি ফিল দেব, হ্যাঁ যেন এটা হচ্ছে কার্টুন কার্টুন না মনে হয়, একদম রিয়েল টিউব মনে হয়। সেটির জন্য আমি আরো দুইটি নোট অ্যাড করব। এখানে প্রথম নোটটি হবে আমার নয়েজ টেক্সচার। এই নয়েজ টেক্সচারটিকে আমি এই অবজেক্ট থেকে কানেক্ট করে দেব। এখানে যে ভেক্টর রয়েছে এই অবজেক্টটিকে আমি ভেক্টরের সঙ্গে কানেক্ট করে দিলাম। এরপর আমি আরো একটি এখানে অবজেক্ট বা নোট অ্যাড করব। এটার নাম হচ্ছে বিইউএমপি বাম্প। আমি এখানে দুইটি কানেক্ট করে নিলাম নোট। তো এখন আমি এগুলোকে কানেক্ট করে দেবো একটার সঙ্গে আরেকটা। তো আমি এখানে যে নয়েজ টেক্সচার রয়েছে নয়েজ টেক্সচারের কালারটাকে পিক করে হাইটের সঙ্গে কানেক্ট করে দেবো। এখানে যে হাইট লেখাটি রয়েছে তার সঙ্গে কানেক্ট করে দেবো এবং বাম্পের যে নর্মাল অপশনটি রয়েছে এটাকে আমি নর্মালের সঙ্গে কানেক্ট করে দেবো।
তো দেখেন যে এটা বিচ্ছিরি হয়ে গেল। হ্যাঁ, ভয়ের কিছু নেই, এটা আরো সুন্দর হবে। এটাকে আমরা আরো সুন্দর করে ফুটিয়ে তুলবো। তার জন্য এখানে বাম্পে আমরা যে স্ট্রেংথ দেখতে পাচ্ছি, এই স্ট্রেংথটাকে আমরা 0.1 করে দেব। সরি, এই যে দশমিক দিয়ে আমি 1 করে দিলাম। এরপরে হচ্ছে এই জায়গাটা একটু ঢেউ খাওয়ার মতো আসছে। হ্যাঁ, এই যে একটা ঢেউ বয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে গলে যাচ্ছে কোনো জিনিস, এইরকম হয়ে গেছে। তো এটাকে আরো স্মুথ করার জন্য এখানে যে নয়েজ টেক্সচারটা আমরা অ্যাড করলাম সেটা ব্যবহার করব। এখান থেকে আমরা স্কেলটাকে বৃদ্ধি করে দেবো। দেখেন যে এই জায়গাটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ যে ঢেউগুলোর পরিমাণটা বেশি ছিল সেগুলো কিন্তু কমে যাচ্ছে। আমি এটাকে যত বৃদ্ধি করবো এটা তত কমে যাবে। তো আমি এটাকে বেশি করে জুম করে নেব যেন আমি সফটনেসটা বুঝতে পারি। তো আপনারা এখন দেখতে পারবেন যে কতটা সফট হয়ে গেছে এবং এটা রিয়েলিস্টিক টিউব মনে হচ্ছে, নট কার্টুন লাইক। আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক এরকম। হ্যাঁ, এটা রেডি। এখন আমি আসবো হচ্ছে লেআউট যে অপশনটি রয়েছে সেখানে আসবো। আসার পরে ম্যাটেরিয়াল প্রিভিউতে ক্লিক করব। তো এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করলাম, ইমেজ টেক্সচার হচ্ছে অ্যাপ্লাই করলাম, এরপর হচ্ছে এটাতে মেটালিক ইফেক্ট তৈরি করলাম এবং সিলভার কালার অ্যাপ্লাই করেছি। তো এখন আমাদের কাজ বাকি আছে হচ্ছে এখানকার যে লিডটি রয়েছে সেই লিডটিকে কিন্তু আমরা হাইড করে রেখেছি। সো সেই লিডটি এখন আমরা কাস্টমাইজ করে নেব। তার জন্য আমি লিডটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং লিডটিকে হচ্ছে রিনেম করে দেব। আমি লিডটিকে হচ্ছে রিনেম করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আবার শেডিং অপশনে আসবো। শেডিং অপশনে আসার পরে আমি নতুন একটি ম্যাটেরিয়াল অ্যাড করে নেব। আমি চাচ্ছি যে উপরের যে লিডের অংশটি আছে এটা হচ্ছে গ্লাস ইফেক্ট থাকবে। হ্যাঁ, লালচে গ্লাস ইফেক্ট থাকবে এবং ভিতরে লিপস্টিকটি আবছা আবছা বোঝা যাবে। তার জন্য আমি এখানে দুইটি নোট পেয়েছি অলরেডি। তো এখানে আমি আরো একটি নোট অ্যাড করব, কালার র্যাম্প। আমি এটিকে এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে কানেক্ট করে দেব। কানেক্ট করে দেওয়ার পর এখানে যে ট্রান্সমিশন অপশনটি আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল বিএসডিএফ এ, আমি যদি একটু জুম করে নিই তাহলে দেখতে পাবেন এখানে যে ট্রান্সমিশন আমি একটি অপশন দেখতে পাচ্ছি, এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে ওয়েটটাকে বৃদ্ধি করে দেবো এটাকে গ্লাস ফিল তৈরি করার জন্য। তো মোটামুটি এটা গ্লাস ফিল হয়ে গেছে। আমরা ম্যাটেরিয়াল প্রিভিউতে আছি এজন্য আমরা দেখতে পাচ্ছি না, বাট যখন আমরা রেন্ডারে ক্লিক করব, হ্যাঁ, অর্থাৎ রেন্ডার মোডে সুইচ করব, তখন এটা গ্লাস ফিলটা আমরা দেখতে পাবো। তো আমি এখন কালার পিকার হিসেবে এটাকে কালারটা র্যান্ডমলি দিয়ে রাখতেছি আপাতত, পরে এটাকে আমি কাস্টমাইজ করে নেব। আমি এখানে লাল দিয়ে রাখলাম এবং এটা এখানে লাল দিয়ে রাখবো এবং এই লালটা হবে একদম ডার্ক এরকম। এখন এটাতে অনেক কিছু অ্যাপ্লাই করলাম, জাস্ট আমরা এখন এটার যে রাফনেস সেটাকে কমাই দেবো। আমরা রাফনেস রাখবো 0.1। আপাতত এতটুকু রাখতে পারি, আমাদের প্রয়োজন অনুসারে আমরা এটাকে বৃদ্ধি করব, আবার কমিয়েও দিতে পারি। তো মোটামুটি এখানকার কাজ শেষ। আমি ফাইলটিকে সেভ করে নিচ্ছি। আমি কন্ট্রোল এস প্রেস করে এখানে ফাইলটা সেভ করে নিলাম। এখন আমাদের এখানকার কাজ মোটামুটি শেষ। এখন রেন্ডারের জন্য আমাদেরকে স্টুডিওটা সেট আপ করে নিতে হবে। আমি যদি এখনই সবকিছু ইফেক্ট দিয়ে লাইট দিয়ে দেখাই তাহলে প্রজেক্টটা অনেক ভারী হয়ে যাবে, হ্যাঁ, এবং কেটে যেতে পারে, যে ক্রাশ হয়ে যেতে পারে। তো তার জন্য আমি এটা পরে করব। জাস্ট এখন আমি এখানে একটি স্টুডিও তৈরি করব, যে আমার প্রোডাক্টটা যে আমি ইমেজটা শো করব সেটি স্টুডিওটা দেখতে কেমন হবে তার জন্য আমি রেফারেন্স ইমেজ রেখেছি। সেটি আমি দেখাই আপনাদেরকে যে আমরা কী ধরনের স্টুডিও তৈরি করব। তো আমি টোটাল 3টা ইমেজ রেখেছি। তো এখান থেকে যে কোনো একটা আমরা চয়েস করে নিতে পারি। তো এটা যদি আমরা দেখি প্রথমে, যে এখানে যে ইমেজটি আমরা দেখতে পাচ্ছি ঠিক এরকম একটি স্টুডিও তৈরি করে নিব। হ্যাঁ, এরকম আমরা ছোট ছোট প্লেট রাখবো, বড় প্লেট রাখবো পাশাপাশি রেখে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবিটি
রেন্ডার করব। তো তার জন্য আমরা এখানে এই প্রোডাক্টটিকে সিলেক্ট করে নিলাম এবং এখানে যে রেফারেন্স অবজেক্ট রয়েছে এটাও থাক। আমি এটার নাম দিয়ে দিচ্ছি 3D লিপস্টিক প্রোডাক্ট মডেল। অর্থাৎ এই যে ফোল্ডারটি এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ফোল্ডারের আন্ডারে যে অবজেক্টগুলো রয়েছে এটি হচ্ছে 3D লিপস্টিক প্রোডাক্ট মডেলের সকল অবজেক্ট। এখানে যে অবজেক্টগুলো আছে এই সবগুলো অবজেক্ট আমরা এই ফোল্ডারের মাঝখানে পেয়ে যাব। তো আমি এটাকে হাইড করে দিচ্ছি, যে অবজেক্টগুলো নিচে রয়েছে এটাকে হাইড করে দিলাম। এরপর আমি চাচ্ছি না যে এগুলো আমার সামনে থাকুক এখন, হ্যাঁ, আমি চাচ্ছি যে এগুলোকে হাইড করে দেই। তার জন্য আমি জাস্ট এখান থেকে যে চোখের অংশটা আছে এটাকে ক্লিক করলে এটা ইনভিজিবল হয়ে যাবে। এখন আমি এখানে হচ্ছে আমার যে ইমেজটা আমি আপনাদেরকে দেখাইলাম সেই ইমেজটা আমার এই ব্যাকগ্রাউন্ডে সেট করব। তার জন্য আমি অ্যাড অপশনে আসবো, অ্যাড অপশন থেকে ইমেজ থেকে রেফারেন্স থেকে হচ্ছে আমার যে ইমেজটি রয়েছে সেই ইমেজটিকে আমি সিলেক্ট করব। আমি ইমেজটিকে সিলেক্ট করে নিলাম এবং এখানে অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ, তো আমি এটাকে ছোট করে নিচ্ছি, আরো ছোট করে নিচ্ছি এরকম, এবং এটাকে এক্স অ্যাক্সিস বরাবর এখানে উঠাই দেব। তো এখন আমি উপরে যে আমার ফোল্ডারটি রয়েছে সেটিকে ভিজিবল করে দিয়ে দেখবো যে আমার প্রোডাক্টটি বেশি ছোট হয়ে গেছে কিনা। তো ইমেজটা আমাকে আরো ছোট করে নিতে হবে, তার জন্য এটাকে আমি এইভাবে ছোট করে নিচ্ছি। কেননা আমি যখন এইখানে আমার প্রোডাক্টটি বসাবো, হ্যাঁ, তখন যেন আমার প্রোডাক্টটা রিসাইজ না করতে হয় বা এগুলো যেন রিসাইজ না করতে হয়, তার জন্য আমি এটাকে একুরেট ভাবে সাজিয়ে নিচ্ছি। তো আমি ইমেজটাকে আরেকটু ছোট করে নিতে পারি, ঠিক এরকম। হ্যাঁ, এটা পারফেক্ট। এখন আমি এটাকে এক্স অ্যাক্সিস বরাবর এখানে রেখে দিলাম এবং আমার যে উপরের অবজেক্টগুলো রয়েছে 3D প্রোডাক্ট মডেলের জন্য এগুলোকে আমি আবারও ইনভিজিবল করে দিব। এখন আমার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ব্যাকগ্রাউন্ডটিকে আমি লক করে দেব, হ্যাঁ। তো লক করার পূর্বে আমি টপ ভিউয়ে আসবো, টপ ভিউ থেকে হচ্ছে পিছনের দিকে অর্থাৎ ওয়াই অ্যাক্সিস, এই যে এই পাশে যে পিছনের অংশ এই ওয়াই অ্যাক্সিস বরাবর এটাকে পিছনে রেখে দিব, এরকম পিছনে। হ্যাঁ, এবার আমি ফ্রন্ট ভিউতে আসবো। ফ্রন্ট ভিউতে আসার পর আপনারা দেখতে পাবেন যে এইখানে আমি যখন অবজেক্টগুলো অ্যাড করব তখন এটার সঙ্গে একটা ডিস্টার্ব তৈরি হবে না, এই জন্য আমি এটাকে একটু পিছনে রেখে দিলাম। তো এখন আমি এইখানে আমার এই যে অবজেক্টটি রয়েছে অর্থাৎ ইমেজ ব্যাকগ্রাউন্ড, এই ইমেজ ব্যাকগ্রাউন্ড অবজেক্টটিকে লক করে দেবো যেন এটা কোথাও মুভমেন্ট না করে কাজের সময়। তো তার জন্য আমার এখানে যে লেয়ার প্যানেলে আমি ইমেজটি দেখতে পাচ্ছি এখানে আমি এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে নিউ কালেকশনে ক্লিক করব নতুন একটি ফোল্ডার তৈরি করার জন্য। তো এই ফোল্ডারটির আন্ডারে আমার এই ইমেজটি থাকবে, হ্যাঁ। তো এই জন্য আমি নিউ কালেকশন অ্যাড করে নিলাম। তো এটাতে আমি হচ্ছে লিখে রাখবো ইমেজ স্টুডিও ইমেজ রেফারেন্স। তো এই ফোল্ডারের ভিতরে আমার কিন্তু এই ইমেজটি থেকে গেল। এখন আমি চাচ্ছি এটিকে লক করতে, তার জন্য আমি এইখানে যে ওয়াই এর মতো একটি আইকন দেখতে পাচ্ছি এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন আছে, হ্যাঁ। এইখানে হচ্ছে হোল্ড আউট অপশন, তারপরে হচ্ছে এটা ডিজেবল, এরপরে হচ্ছে এখানে হচ্ছে সিলেকশন। অর্থাৎ আমি এই সিলেকশন যে মেনুটি আমি দেখতে পাচ্ছি মেনুটাকে আমি অ্যাড করে নেব। অর্থাৎ আমি জাস্ট এটাতে ক্লিক করলাম, এটা ব্লু আইকন হয়ে গেল। আমি যদি এটাকে আবার ক্লিক করি তাহলে এটা ব্ল্যাক আইকন বা হচ্ছে অ্যাশ আইকনে কনভার্ট হয়ে গেল, অর্থাৎ এটা ডিসিলেক্ট। এটাকে আমি সিলেক্ট করে নিলাম এবং এটা ব্লু কালারে কনভার্ট হয়ে অ্যানাবল হইলো। এখন আমি এটাকে ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হচ্ছে, বাট যখন আমি এই সিলেকশন যে অপশনটি রয়েছে এটাকে জাস্ট ক্লিক করলে এটাতে আমি এখন যদি যত চেষ্টা করি না কেন এটা কিন্তু সিলেক্ট হবে না। আমি এটাকে রোটেট করতে পারবো না, মুভ করতে পারবো না, স্কেল করতে পারবো না, ট্রান্সফর্মও
করতে পারবো না, কেননা আমি এটা সিলেকশনটি বন্ধ করে দিয়েছি লেয়ার প্যানেল থেকে। তো এখন আমি এই ইমেজ অনুযায়ী এইখানে যে অবজেক্টগুলো রয়েছে ঠিক এইরকম অবজেক্ট তৈরি করব। হ্যাঁ, তার জন্য প্রথমে অ্যাড অপশনে যাব, অ্যাড অপশন থেকে মেশ, মেশ থেকে কিউব। তো আমার কিউবটা অনেক বড় হয়ে গেছে, এটাকে আমি ছোট করে নেব একদম। আমি এটাকে একটু রোটেট করে দেখব যে আমার মাপটা ঠিকঠাক কিনা। হ্যাঁ, আমি জাস্ট এই কর্নারের সঙ্গে এই কর্নারটা মেলানোর চেষ্টা করতেছি, তেমন কিছু না। আপনারা চাইলে র্যান্ডমলিও মাপটা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমি এইটাকে ঠিক এইটার মতো শেপে কনভার্ট করব। তার জন্য এডিট মোডে আসব। এডিট মোডে আসার পর আমি এটাকে হচ্ছে ডিরেক্টলি সফট করে নেব, অর্থাৎ আমরা যে স্মুথনেস তৈরি করি, হ্যাঁ, সেই স্মুথনেসের জন্য যে মডিফায়ারটা অ্যাড করি সেটিকে আমরা অ্যাপ্লাই করে দেবো এটার সঙ্গে। তার জন্য এখানে অ্যাড মডিফায়ারে আসবো, অ্যাড মডিফায়ার থেকে সাবডিভিশন সারফেস আমি এটাতে অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এটা কিন্তু এইরকম গোল হয়ে গেল। তো এটা আরো গোল হয়ে যাবে মেবি। হ্যাঁ, এরকম গোল হয়ে গেছে। তো এটাকে জাস্ট এখন আমরা এটার মতো শেপে কনভার্ট করে নেব। তো তার জন্য এডিট মোডে আসবো, এডিট মোডে আসার পর আমরা একটা একটা করে লুপ অ্যাড করে নেব। আমি প্রথমে একটি লুপ উপরে অ্যাড করে নিলাম, এরপর নিচে একটি লুপ অ্যাড করে নেব, এরপর এপাশ থেকে একটি লুপ অ্যাড করে নেব, এরপর এপাশ থেকে একটি লুপ অ্যাড করে নেব। সমান হইতে হবে এরকমটা কোনো কথা নাই, আপনি আপনার চোখের পরিমাপ অনুযায়ী আপনি নিতে পারেন এটাকে যেভাবে খুশি। এরপরে উপরে লুপ নেব, এরপরে এই পাশে আরো একটি লুপ হবে। মোটামুটি আমার এটার মতো একটি শেপ এখানে হয়ে গেছে। জাস্ট এটাকে আমি স্মুথ করে দেব, শেড স্মুথ করে নিলাম। এখন আমি ফ্রন্ট ভিউতে আসবো, ফ্রন্ট ভিউতে আসার পরে দেখবো যে আমার এখানে যে কর্নারটি রয়েছে এই কর্নারটি এই জায়গাটার মতো কিন্তু এখনো হয়নি। হ্যাঁ, তো তার জন্য আমি মডিফায়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে বেভেল যে মডিফায়ারটি রয়েছে সেটাকে অ্যাড করে দেবো, দেওয়ার পরে এখানে সেগমেন্ট বাড়িয়ে দেবো। এখানে আমি তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, তার কারণ আমি এই লুপগুলো অ্যাড করার কারণে এখানে বেভেল হচ্ছে না। হ্যাঁ, তো আমি বেভেলটাকে এখানে কেটে দেই। এটা যদি নাই হয় তাহলে এটা কেটে রেখে লাভ নেই। আমি এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এরপর এটাকেও সিলেক্ট করে নেব। চারপাশের যে এজ গুলো রয়েছে আমি এগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এটাতে হচ্ছে বেভেল অ্যাড করে দেখব যে আমার এই জায়গাটার মতো রাউন্ডেড শেপ হচ্ছে কিনা। আমি চারপাশের সকল এজ গুলোকে সিলেক্ট করে নিয়েছি এবং এখন দেখব বেভেল করে যে একটু রাউন্ডেড হচ্ছে কিনা। কিছুটা রাউন্ড হয়েছে বাট পুরোপুরি রাউন্ড হয়নি। আপনারা যদি দেখেন যে এটা কিছুটা হয়েছে, পুরোপুরি রাউন্ডেড হয়নি। তো এর জন্য আমরা পুনরায় এটাকে নতুন করে ক্রিয়েট করব। হ্যাঁ, ক্রিয়েট করে আবারও
চেষ্টা করে দেখবো একবার। ছোট করে নেই। মডিফায়ার অ্যাপ্লাই করব ডাইরেক্ট। এবার কিছুটা এই জায়গাটার মতো হয়েছে। এই জায়গাটা যদি আমি এটাকে আরো স্মুথ করি, শেড স্মুথ করে নিলাম এবং এটার স্মুথনেস আরো বাড়িয়ে দেবো। এটা বেশি হার্ড দেখা যাচ্ছে, তার কারণটা কি যে হচ্ছে আমরা যে লুপগুলো নিয়েছি এই লুপগুলো যদি আরেকটু বেশি দূরে রাখি এই পাশে, তাহলে এই জায়গাটা আরো এরকম রাউন্ডেড হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা এটা প্র্যাকটিস করে নিতে পারেন রাউন্ডেড করার জন্য, এরকম শেপ সমস্যা নেই। আমি করেছি মোটামুটি, বাট এখানে আরো একটু করার প্রয়োজন ছিল। তো এটাকে নতুন করে যদি আমি আবারও করি, হ্যাঁ, তাহলে এটা সম্ভব হবে, বাট আমি চাচ্ছি না যে সময় বেশি নষ্ট করি আপনাদের। আপনারা এটা করে নিতে পারেন, জাস্ট লুপগুলোকে একটু দূরে দূরে রেখে দেবেন। এই পাশে এই পাশে উপরে যেভাবে আমরা এই লুপগুলো অ্যাড করেছি একটু দূরে দূরে দিবেন, যেন এই এজের কাছাকাছি না হয়, তাহলে এই জায়গার মতো রাউন্ডেড শেপ তৈরি হবে। ফ্রন্ট ভিউতে আসলাম। ফ্রন্ট ভিউতে আসার পরে আমি এই পাশে এটাকে রোটেট করে দেব। এরপর শিফট ডি প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নেওয়ার পর আমি এটাকে মাঝ বরাবর রাখবো এবং এটাকে একটু লম্বা করে দেবো, যেমনটা পিছনের অবজেক্টটি রয়েছে তার জন্য। আমি জেড অ্যাক্সিস বরাবর এটাকে লম্বা করে দিলাম। তো মোটামুটি এটা হাইটটা পেয়ে গেছে এটা। তো এর জন্য এখন আমি এটাকে পজিশনে রাখবো। পজিশনে রাখার জন্য আমি এটাকে পিছনে নিয়ে যাবো এইভাবে মুভ টুল দ্বারা, এবং অবশ্যই অ্যাক্সিস ব্যবহার করতে হবে, নয়তো বা আপনার এটা নিচে বা উপরে হয়ে যেতে পারে। হ্যাঁ, এইরকম। এরপর আমাদের এখানে আরো একটি অবজেক্ট রয়েছে, সেটির জন্য আমরা এই অবজেক্টটিকে পুনরায় ডুপ্লিকেট করব শেপ ডি দ্বারা, এবং এক্স অ্যাক্সিসে এটাকে নিয়ে আসবো সামনে। নিয়ে আসার পরে টপ ভিউ আসবো। টপ ভিউ থেকে এটাকে একটু বাইর করে নিব, এপাশে বাইর করে নিয়ে এটাকে পজিশন অনুযায়ী রাখবো। হ্যাঁ, এইরকম। এটাকে আরো পিছনে রাখতে হবে আমার। এটাকে যদি আমি একটু সরাই দেই, এই পাশে সরিয়ে দেই, এরকম। এরপর ফ্রন্ট ভিউতে আসবো। আমি এই ইমেজটাকে একটু উপরে উঠাই নেবো দেখার জন্য, মানে আমি বুঝতে পারি যে কোনটাকে কোন পজিশনে রাখতে হবে। আচ্ছা, আমার এটাই বরাবর রয়েছে, এরপর এটাই বরাবর, এবং এটা হচ্ছে থাকবে এইখানে এসে। তাহলে আমি এইটাকে ধরে একটু পিছনে নিয়ে যাব। ফ্রন্ট ভিউতে আসি। এরকম। এবার মিলিত হয়ে গেছে। এরপর আমরা উপরে যে প্লেটগুলো আছে সেগুলোকে রাখবো। প্লেটগুলোকে রাখার জন্য
আমি শেপ ডি দ্বারা সরি আমি প্লেটগুলোকে বানানোর জন্য এগুলোই ডুপ্লিকেট করব, হ্যাঁ। তো ডুপ্লিকেট করার জন্য আমি উপরে নিয়ে যাব, শিফট ডি, জেড অ্যাক্সিস বরাবর এটাকে উপরে নিয়ে গেলাম, যাওয়ার পরে এটাকে চিকন করে দেব, অর্থাৎ যে হাইটটা আছে হাইটটা আমি চিকন করে দেবো। এস প্রেস করলাম, জেড অ্যাক্সিস বরাবর আমি এটাকে যতটুকু ছোট করা যায়, হ্যাঁ। তো আরো ছোট করতে হবে, আরো একটু চিকন করে নিলাম, ঠিক এরকম। এখন আমি ফ্রন্ট ভিউতে যাচ্ছি, ফ্রন্ট ভিউ থেকে আমি জাস্ট এটাকে ড্রাগ করে নিচে নামিয়ে দেব। এরপর ঠিক এটার ক্ষেত্রে একই কাজ করব আমরা। আমি এটাকে সিলেক্ট করলাম, শিফট ডি প্রেস করে জেড অ্যাক্সিস বরাবর উপরে উঠাইলাম, এরপর আবার এস প্রেস করে জেড অ্যাক্সিস বরাবর এটাকে চিকন করে নেব। এখন চিকন করার ক্ষেত্রে এখানে একটা প্রবলেম আমরা দেখতে পাবো, যেমনটা হচ্ছে এইটার সাইজ আর এটার সাইজ কিন্তু এক হয়নি, হ্যাঁ। এটা একটু ভিন্ন সাইজ, এটা একটা ভিন্ন সাইজ। আপনি চোখের আন্দাজে যতই একুরেট করার চেষ্টা করেন একটু কম বেশি থাকবেই। তো এটার সুবিধা হচ্ছে আমি এটাকে ডিলিট করে দেবো, ডিলিট করে দিয়ে আমি জাস্ট এখানে যে অবজেক্টটি রয়েছে ডুপ্লিকেট করা, আমি এটাকে আবারও ডুপ্লিকেট করব জেড অ্যাক্সিস বরাবর, ঠিক এরকম। জেড অ্যাক্সিস বরাবর ডুপ্লিকেট করার পর আমি টপ ভিউয়ে আসবো, টপ ভিউ থেকে এটাকে এটার এই স্থানে রেখে দেব, ঠিক এরকম। তাহলে কি যে আমার প্রতিটা অবজেক্টের পরিমাপটা সমান থাকবে। ফ্রন্ট ভিউ থেকেও ঠিকঠাক, টপ ভিউ থেকেও ঠিকঠাক পজিশনে আছে। অবশ্যই আপনারা এগুলোকে ধরে হচ্ছে অ্যাক্সেস ব্যবহার করবেন, নয়তো বা আপনি যদি ডিরেক্ট হচ্ছে এটাকে ধরেন যে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে হচ্ছে এটাকে এইভাবে আমি সরায় নিয়ে যাচ্ছি, তখন কিন্তু এর ভিতরে চলে আসতে পারে, হ্যাঁ। তো তার জন্য হচ্ছে অ্যাক্সেস গুলোকে ব্যবহার করলে সুবিধাটা পাবেন। পজিশন চেক করে নিলাম ঠিকঠাক, এরপর হচ্ছে এইখানে আরেকটা হবে। আমি এটাকে শিফট ডি দ্বারা ডুপ্লিকেট করে অ্যাক্সিস বরাবর এটাকে এপাশে রাখলাম, রাখার পরে টপ ভিউ এ আসবো, টপ ভিউ থেকে জেড অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর এটাকে এই পজিশনে রাখলাম, রাখার পরে এটাকে ঠিক এইভাবে রাখবো। এখন আমি পজিশন চেঞ্জ করে দেখবো যে এটা ঠিকঠাক পজিশনে আছে কিনা। হ্যাঁ, এটা ঠিকঠাক পজিশনে আছে। এখন আমি দেখবো যে এখানে ফাঁকা আছে কিনা, না ফাঁকা নেই। তো এখানে একটু কাজ করতে হবে, যেমনটা হচ্ছে এটা একটা ছোট, এটা একটা বড়, এটা তার থেকে আরো বড়। তো আমার এই দুটো একই সাইজ হয়ে গেছে, তো তার জন্য আমি এটাকে একটু ছোট করে নেব। আমি এস প্রেস করলাম কিবোর্ড থেকে এবং জেড অ্যাক্সিস বরাবর একটু ছোট করে নিলাম, হ্যাঁ এরকম। রাখার পরে আমি এটাকে একটু নিচে নামিয়ে দিলাম এবং এটাকেও সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে দিব। তো এখানে মোটামুটি আমার যা প্রয়োজন ছিল সেগুলো আমি নিয়ে ফেলেছি। তো আমি এখন চাচ্ছি না যে এই ইমেজটা আমার প্রয়োজন আছে, এটাকে আমি হাইড করে দিব। আমি এটাকে এখান থেকে হাইড করে দিলাম। তো এখানে যে ক্যামেরার এখানে যে ডিসেবল করলাম না, এটা হচ্ছে যেন আমি যখন রেন্ডার করব তখন যেন এই ইমেজটা রেন্ডারের জন্য চলে না আসে। এই জন্য আমি ক্যামেরার কাছ এই জায়গাটাও ইনভিজিবল করে দিলাম। আমি তো এখানে এটা বন্ধ করে দিলে এখানে দেখতে পাবো না, বাট যখন আমি ক্যামেরাটার এইখানেও এটা বন্ধ করে দেবো তখন এটা ক্যামেরা যখন হচ্ছে ছবি তুলবো আমি রেন্ডারের জন্য তখনও কিন্তু এটা আসবে না। এই জন্য আমি ক্যামেরার এটাও ডিসেবল করে দিলাম। এটা আমি আগেও বলেছিলাম, মেবি ভুলে গেছেন, তার জন্য রিমাইন্ড করে দিলাম। এখন আমরা হচ্ছে আমাদের যে স্টুডিও সেটআপের জন্য লাইট, ক্যামেরা, হ্যাঁ এবং ব্যাকগ্রাউন্ড সেগুলো সেট করব। তার জন্য আমি এখান থেকে একটি প্লেন নেব। প্লেনটি অনেক বড় হয়ে গেছে, এটাকে ছোট করে নেব এরকম। ছোট করে নেবার পর
আমি এডিট মোডে আসবো, এডিট মোড থেকে এজ মোড সিলেক্ট করে নেব, নেওয়ার পরে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অর্থাৎ পিছনে যে হচ্ছে আমার অংশটা আছে সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এটা পিছন কিভাবে বুঝতে পারতেছি, আমার কিন্তু এই যে অ্যাক্সেস গুলো এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সামনে, এটা হচ্ছে পিছনে। হ্যাঁ, তো এই পাশে এটা ওয়াইটা আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা আমার পিছন পাশটা। তো আমি এখানে হচ্ছে প্রেস করে এই এক্সট্রুডটাকে উপরে উঠাই দেবো, জেড অ্যাক্সিস বরাবর এরকম। আমি একটু আরো উপরে উঠাই দিচ্ছি। এখন আমি এটাকে হচ্ছে মডিফায়ারে অ্যাড করব। আমি সাবডিভিশন সারফেস এখানে ব্যবহার করতেছি। তো দেখেন যে এটা সুন্দর একটা কার্ভ আমার এখানে তৈরি হয়ে গেল। বাট এটা কিন্তু হচ্ছে অর্ধেকটা ডুবে গেছে এখানে। হ্যাঁ, এটা বাঁকা হয়ে গেছে বেশি, যে দেখেন যে এখানে নিচের দিকে দেখা যাচ্ছে। তো আমি এটাকে ফিক্স করে নেব, তার জন্য এডিট মোডে আসবো, এডিট মোড থেকে টপ ভিউ এসে আমি এখানে লুপ অ্যাড করব। হ্যাঁ, আমি প্রথমে এই পাশে সামনের দিকে হচ্ছে একটি লুপ অ্যাড করে নিলাম, এরপর হচ্ছে এই দুই পাশে হচ্ছে লুপ অ্যাড করে নেব, এই পাশেও হচ্ছে একটি লুপ অ্যাড করে নিলাম এবং এই পাশেও একটি লুপ অ্যাড করে নিব। এরপর আমি এইখানে আরো একটি লুপ অ্যাড করব, যেন আমার এই জায়গাটা পর্যন্ত এটা সোজা থাকে। হ্যাঁ, তার জন্য আমি এখানে লুপ একটি নতুন অ্যাড করে নিলাম এবং ভাঁজটি আমার যেখানে প্রয়োজন ভাঁজটি যেন ঠিক সেখানেই এটা শো করে। দেখেন যে এইখানে এসে ভাঁজটা শো করতেছে। হ্যাঁ, আমি যদি এখন ফ্রন্ট ভিউ এ আসি, ফ্রন্ট ভিউ থেকে বুঝতে পারবেন না যে এখানে কোনো হচ্ছে দাগ আছে। তো আমি এটাকে সেভ করে নিচ্ছি। হ্যাঁ, সেভ করে নেবার পর আমি আবার পুনরায় কন্টিনিউ করব। আমি যদি এখন নিচের দিকে দেখি, দেখেন যে এখন আগে যেরকমটা বাড়তি ছিল তো এখন কিন্তু তো ওইরকম বাড়তিটা নেই এই জায়গাটা। তো নিচে এগুলো এখন বাড়তি যদি থাকে তাতে কোনো সমস্যা নেই, কেননা এটা স্টুডিওর জন্য। কিন্তু আমাদের যে মেন প্রোডাক্টটি রয়েছে সে প্রোডাক্ট কখনো ব্যাকগ্রাউন্ডের নিচে রাখা যাবে না, নয়তো ওটা অর্ধেকটা নিচে থাকলে অর্ধেক প্রোডাক্ট আপনার দেখাবেন ক্লায়েন্টকে বা অন্য কাউকে। হ্যাঁ, তখন দেখতে খারাপ লাগবে। বাট স্টুডিওর ক্ষেত্রে হবে কি, যে এগুলো যদি আপনার নিচে থাকে এগুলো কোনো ম্যাটার করবে না আপনার কাজের জন্য। এখন আমি এখানে লাইটিং সেট আপ করবো। তো লাইটিং সেট আপ করার আগে আমি এই অবজেক্ট গুলো থেকে অ্যাড করলাম। হ্যাঁ, এই অবজেক্ট গুলোকে গ্রুপের লেয়ারটিতে সুন্দর করে সাজিয়ে নেবো আগে। তার জন্য আমি এখানে সবগুলো অবজেক্টকে সিলেক্ট করে নিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড সহ, এবং এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ কালেকশন। নিউ কালেকশন আমাদের এখানে এই যে থ্রি দেখতে পাচ্ছি, জাস্ট এগুলোকে ড্রাগ করে এই থ্রি কালেকশনের ভিতরে প্রবেশ করে দেব। তো এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেটাও হচ্ছে দেখতে পাচ্ছি, বাট এটা থাকবে হচ্ছে এখানে। আমি উপরের এটাকে ডিলিট করে দিচ্ছি, ইমেজটা যেটা ছিল আমাদের রেফারেন্স ওইটাকে ডিলিট করে দিলাম। এই যেটাকে হচ্ছে শো করলাম, ইমেজটা আমাদের আছে, জাস্ট ইমেজের যে গ্রুপটা ছিল সেটাকে আমরা ডিলিট করে দিয়েছি। এখন আমরা হচ্ছে এখানে নাম রাখবো গ্রুপের জন্য, এটা হচ্ছে স্টুডিও সেটআপ। তো স্টুডিও সেটআপের মাঝে আমাদের হচ্ছে এগুলো সব অবজেক্ট। হ্যাঁ, কেননা একসঙ্গে সবগুলো অবজেক্ট থাকলে দেখতে অগোছালো মনে হবে এবং আপনি কনফিউজড হতে পারেন যে আসলে কোনটার জন্য কোনটা, আমি তো বুঝতে পারতেছি না। তো আমি এটাকে হচ্ছে নতুন একটি কালেকশনের মধ্যে রাখবো, অ্যাড নিউ কালেকশন, থ্রি আসছে এখানে। আমি এখানে হচ্ছে রেফারেন্স এখানে রেখে দিলাম, তারপর এটাকে ড্রাগ করে এটার মাঝে রেখে দেবো, অর্থাৎ এই রেফারেন্সের আন্ডারে এখন এটা থেকে গেল। এটা এর আগেও ছিল, বাট আমি ওটাকে ডিলিট করে দিয়েছি এবং নতুন করে একটি
কালেকশন এখানে ক্রিয়েট করেছি। এখন আমার যে ইমেজটা আছে ইমেজটাকে আমি দেখতে চাচ্ছি না, এটাকে আমি হাইড করে দিচ্ছি। এখন আমরা এখানে লাইটিং এবং ক্যামেরা হচ্ছে সেট আপ করবো। তো এর জন্য নতুন একটি গ্রুপ তৈরি করে নেব। আপনারা চাইলে অ্যাডভান্স গ্রুপও তৈরি করে নিতে পারেন, আবার সব কাজ শেষ করার পরে সবগুলো লেয়ারকে ধরে এভাবে গ্রুপ করে নিতে পারেন, তো যেটা আপনাদের সুবিধা। তো আমি এখানে নতুন একটি গ্রুপ ক্রিয়েট করে নিলাম এবং এখানে হচ্ছে নাম রাখলাম লাইটিং, LIGHTING লাইটিং। এখন আমি যতগুলো অবজেক্ট নেব এখানে সবগুলো লাইটিং এর আন্ডারে কিন্তু চলে আসবে। হ্যাঁ, তো আমি প্রথমে এখানে হচ্ছে লাইট নেব আজকে। সেদিন আমরা অর্থাৎ আমাদের গত ক্লাসগুলোতে 3D ক্যান্ডেলের জন্য ইমিশন লাইট ব্যবহার করেছিলাম। আপনারা ইমিশন লাইট কিভাবে ব্যবহার করতে শিখেছেন। তো আজকে আমরা বিভিন্ন ধরনের লাইট ব্যবহার করব। যেমন এখানে লাইট অপশনে পয়েন্ট লাইট আছে, সান আছে, সূর্য আছে, এখানে হচ্ছে স্পট লাইট আছে, এরিয়া লাইট আছে। তো আমরা এরিয়া লাইট নিয়ে আজকে কাজ করব। তো এরিয়া লাইটটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে উপরে উঠাই দেব। উপরে উঠাই দেওয়ার পরে একটু ছোট করে নেব, ঠিক এই বরাবর ছোট করে নেওয়ার পর এটা হচ্ছে বাম পাশে রাখবো। এটা হচ্ছে বাম পাশ থেকে আলো দেবে। এরপর আরো একটি লাইট আমরা অ্যাড করব। এই লাইটটিকে ঠিক এই বরাবর রাখবো, এটি থাকবে ডান পাশে। তো এটিকেও আরো একটু ছোট করে নিচ্ছি আমি এই বরাবর। আমি এটাকে এই পাশে রাখলাম। এটা হচ্ছে এ পাশ থেকে আলো দেবে। এখন উপরে লাইট আমি রাখবো না, এখন আমি এ পাশে একটা লাইট নেব। তার জন্য আবারও লাইটে আসব, লাইট থেকে এরিয়া লাইট, এবং এটাকে আমি টেনে সামনে নিয়ে আসবো, ছোট করে নেব। হ্যাঁ, এই বরাবর হইলে হবে। এখন আমি এটাকে সামনে রেখে দিলাম। এখন এই লাইটের এই যে এখানে যে হলুদ অংশটা দেখতে পাচ্ছি, এটা ধরে আপনি যেদিকে ইচ্ছে সেদিকে ফোকাস করতে পারেন। অর্থাৎ আমি যদি এটাকে সামনে রাখি, অর্থাৎ এই লাইটের আলোটা সামনের দিকে পড়বে, পিছনের দিকে যাবে না। আবার যদি আমি এটাকে এই পাশে রাখি, তাহলে এটা এই পাশে আলো ছড়াবে, এই পাশে বা এই পাশে আলো ছড়াবে না। হ্যাঁ, তার জন্য কিন্তু এই পয়েন্টারটা। তো এগুলো প্রত্যেকটা লাইটে আপনি দেখতে পাবেন। এখন আমরা কাজ করব কিছু অ্যাডভান্স, যেগুলো আপনাদের শেখা প্রয়োজন। কাজ করতে করতে শেখার মজা আলাদা। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অবজেক্ট গুলো রয়েছে, তো অবজেক্ট গুলোর কিন্তু নামকরণ করা নাই। হ্যাঁ, আমি এখানে এটা হাইড করে দিলাম। আমার যে লাইটের অবজেক্ট গুলো ছিল সেগুলো আমি হাইড করে দিলাম। দেওয়ার পরে আমি এগুলোকে সিলেক্ট করতেছি, বাট বুঝতে পারতেছি না যে আসলে কোন গ্রুপে কোন লেয়ারটি রয়েছে। এটা সবথেকে সহজ উপায়, আমি জাস্ট এখানে সিলেক্ট করব। হ্যাঁ, আপনি এখানে দেখতে পারবেন যে এটা এগুলো হচ্ছে কোথায় রয়েছে। তো দেখেন যে এইখানে 3 আছে, এখানে ইমেজ আছে, এখানে 7 আছে, এখানে 1 আছে। তো এইখান থেকে একটা হাইলাইট হয়ে আছে, যে এই জায়গাটাতে 7টাতে কিন্তু এটা হাইলাইট হয়েছে, বাকিগুলো কিন্তু হাইলাইট হয়ে নাই। তো এইখানে এই গ্রুপের মাঝে কিন্তু আমার এই লেয়ারটি রয়েছে। হ্যাঁ, তো আমি জাস্ট এটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করলে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই গ্রুপের মাঝে এটি হচ্ছে সেই লেয়ার যেটা সিলেক্ট হয়ে আছে। তো এটিকে আমরা নামকরণ করব। এটিকে হচ্ছে নাম দেব টার্গেট 01। এরপরে হচ্ছে এটিকে আমরা রাখবো টার্গেট 02 এবং এটিকে হচ্ছে আমরা রাখবো টার্গেট 03। তো আমি কেন এগুলো হচ্ছে নামকরণ করলাম আপনারা বুঝতে পারবেন। এখন আমি এই যে লাইটের যে হচ্ছে ফোকাস, অর্থাৎ আমার যে লাইটের আলোটা সোজা বরাবর আছে, হ্যাঁ, এটা লাইটের রিফ্লেকশনটা সম্পূর্ণটা এই বরাবর দেবে, কিন্তু আমি চাচ্ছি না যে এই বরাবর দিকে, আমি চাচ্ছি যে এটা যেন প্রোডাক্টে এসে পড়ে। তো আমি এটাকে যেন সবসময় ঘোরাঘুরি না করতে হয়, তার জন্য এটাকে অটোমেটিক একটা সিস্টেম তৈরি করে দেবো। সেজন্য এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে যে এই যে কনস্ট্যান্ট অপশনটি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটাকে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে অ্যাড
অবজেক্ট কনস্ট্যান্ট, এটাতে ক্লিক করলে আমি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। তো সব অপশন এখন আমরা ব্যবহার করব না, আমরা আজকে একটা অপশন ব্যবহার করব, সেটা হচ্ছে ট্র্যাক করা। হ্যাঁ, যে অনুসন্ধান, অর্থাৎ আমি যেটাকে ফলো করতে বলবো এই লাইটটা ঠিক সেটাকে ফলো করবে। তো আমি কনস্ট্যান্ট থেকে ট্র্যাক টু এই অপশনটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিছু অপশন আমরা দেখতে পাবো। দেখেন যে এটা কিন্তু এখানে একটা নীল দাগ হয়ে গেছে, হ্যাঁ, যে আমার যে কোথায় এটা টার্গেট করবে সেটা কিন্তু অটোমেটিক একটা নির্দেশনা দিয়ে দিচ্ছে। এটাকে বলা হয় অটোমেট সিস্টেম। কিন্তু এটা কিন্তু এখন আমার এটা মুভ হয় না, এখানে যে লাইটের যে রিফ্লেকশনটা আছে এটা কিন্তু এখন এই পাশে যায়নি, জাস্ট এটা দেখাচ্ছে যে আপনি কি এখানে চাচ্ছেন। তো এখন আমাদেরকে বলে দিতে হবে যে আমরা আসলে কোথায় লাইটের রিফ্লেকশনটা চাচ্ছি। তার জন্য এখানে যে টার্গেট অপশনটি রয়েছে, আমরা যেগুলো টার্গেট করেছি ওই টার্গেট কিন্তু এই টার্গেটটা নয়। হ্যাঁ, এখানে টার্গেট নামে একটি অপশনই রয়েছে। তো আমরা এই টার্গেট অপশনে এসে লিখে সার্চ করব যে আমরা কাকে টার্গেট করাতে চাচ্ছি। তো আমরা প্রথমে টার্গেট করাবো হচ্ছে এটা ডান পাশের লাইট, অর্থাৎ এই পাশের যে লাইটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডান পাশের লাইট। তার জন্য আমরা টার্গেট করাবো এই পাশে যে প্রথমের যে লাইটটি রয়েছে এটিকে, অর্থাৎ প্রথমে যে অবজেক্টটি আমরা রিনেম করেছিলাম টার্গেট 01 দিয়ে সেটিকে আমরা অ্যাপ্লাই করে দেবো। তো টার্গেট লিখলাম আমি এখানে, টার্গেট লেখা মাত্র আমার যে তিনটে অবজেক্ট রয়েছে টার্গেট নাম দিয়ে এই তিনটের মধ্যে যেটিতে আমি চাচ্ছি সেটি আমি সিলেক্ট করে নেব। তো টার্গেট 01টাকে আমি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। দেখেন যেটা অটোমেটিক এখন এইখানে এসে ফোকাস হচ্ছে, অর্থাৎ লাইটের যে আলোটা সেটা ডিরেক্ট এখানে এসে পড়বে। এরপর বাঁ পাশের যে লাইটটি রয়েছে ঠিক বাঁ পাশের লাইটের জন্য আমরা একই কাজ করব। আমি অ্যাড কনস্ট্যান্ট থেকে ট্র্যাক টু থেকে এখানে টার্গেট লিখে সার্চ করব। এরপর হচ্ছে 02 তে ক্লিক করব। তো 02টা হয়ে পড়তেছে হচ্ছে এইটাতে উপরেরটাতে, হ্যাঁ, তো আমাকে এটাতে দিতে হবে বাম পাশেরটা। তার জন্য আমি এটাকে কেটে দেবো, কেটে দিয়ে এখানে টার্গেট 3টাকে সিলেক্ট করে নেব। তো নিচেরটাতে এখন এসে পড়তেছে এবং উপরের যেটা আছে এটাকে আমি সামনের লাইটের সঙ্গে যুক্ত করতে যাচ্ছি, অর্থাৎ এই যে আমার সামনের ফ্রন্ট লাইটটি আছে এই লাইটের সঙ্গে আমি এইখানে ফোকাস রাখতে যাচ্ছি। তার জন্য আমি আমার লাইটটিকে সিলেক্ট করে নিলাম, লাইটটিকে সিলেক্ট করে নিয়ে অ্যাড কনস্ট্যান্ট টু ট্র্যাক টু থেকে টার্গেটে আমরা আমাদের অবজেক্টের নাম লিখে দেব। দেখেন যে এটা কিন্তু এখন এখানে টার্গেট করতেছে। তো মোটামুটি সকল কিছু কাস্টমাইজেশন শেষ স্টুডিও সেটআপের। এখন আমরা আমাদের প্রোডাক্টটিকে ভিজিবল করে এটাকে প্লেসমেন্ট করব এখানে। তো আমি এগুলোকে এখন হাইড করে দিচ্ছি। হাইড করে দেওয়ার পর আমি ফ্রন্ট ভিউতে আসব। ফ্রন্ট ভিউতে এসে আমাদের যে মেইন অবজেক্টটি আছে এটাকে ভিজিবল করে দেব। তো ভিজিবল করে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এটা এইখান পর্যন্ত আছে। তো এখন অনেকগুলো অবজেক্টের মাঝখানে এগুলো ঢুকে গেছে। তো আমি একটা একটা করে এখানে তো সিলেক্ট করতে পারবো না, সিলেক্ট করতে গেলেও আমার অন্যগুলো সিলেক্ট হয়ে থাকতে পারে। তার জন্য আমি স্পেসিফিকভাবে সিলেক্ট করব এখানে যে গ্রুপের ভিতরে লেয়ারগুলো রয়েছে আমার প্রোডাক্টের জন্য, জাস্ট এগুলোকে আমি সিলেক্ট করব একটা একটা করে। তাহলে আমার পুরো প্রোডাক্টটা সিলেক্ট হয়ে যাবে এবং অন্য কোনো যে অবজেক্টগুলো রয়েছে আশেপাশে সেগুলো একটাও সিলেক্ট হবে না। আমি জাস্ট এটাকে এভাবে তুলে নিলাম। তো এখানে আমার যে রেফারেন্স অবজেক্টটি রয়েছে আমি চাচ্ছি না এটা এখানে থাকুক, তো তার জন্য আমি আগে অবজেক্টটাকে সিলেক্ট করে এটাকে ইনভিজিবল করে দিচ্ছি, হ্যাঁ, যেন এটা ডিস্টার্ব না তৈরি করে। আমি এটাকে জাস্ট একটু নিচে রেখে দেই, আচ্ছা এটাকে পরে নিচে রেখে দেবো। আমি আগে এটাকে ঠিক করে নেই। আমি এটাকে জেড অ্যাক্সিস বরাবর উপরে উঠাইলাম এবং এটাকে ঠিক এই বরাবর বসাবো, হ্যাঁ, যেন নিচে ফাঁকা না থাকে। ঠিকঠাক। এখন আমরা টপ ভিউয়ে আসবো। টপ ভিউ থেকে এটা হচ্ছে মিডিল বরাবর বসায় দেবো, অর্থাৎ আমাদের যে এখানে অবজেক্ট গুলো রয়েছে সে অবজেক্টের মিডিল বরাবর বসায় দেবো। তো মোটামুটি এটা মিডিলেই আছে।
জাস্ট আমাকে রোটেট করে নিতে হবে। তো রোটেট করার জন্য আগে আমি ফ্রন্ট ভিউতে আসব। ফ্রন্ট ভিউতে আসার পরে একটা একটা করে রোটেট করতে হবে। আমি যদি সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে রোটেট করতে যাই, আমার একটা অবজেক্টই রোটেট হবে, কেননা এগুলো সব ইন্ডিভিজুয়াল অবজেক্ট। এগুলোকে হচ্ছে একটা একটা করে কানেক্ট করবে তারা। যে আমি একটা এখানে সবগুলো সিলেক্ট করতেছি, বাট ঘুরতেছে আমার একটাই ঘুরবে। যখন এটা সম্পূর্ণটা মিলে একটা অবজেক্ট হবে, তখন সেটা একবারে হচ্ছে দেখাবে যে আপনার এটা সম্পূর্ণ প্রজেক্টটা একবারে ঘুরে গেছে। বাট গ্রুপ করে দিলে আপনার এটা সুবিধা হবে, যে আপনি এটা গ্রুপ করে দিয়েছেন। তো এগুলো অ্যাডভান্স লেভেলের আরো কাজ। হ্যাঁ, কাজ দেখতে দেখতে আমরা অনেক কিছু শিখবো। যেমন আজকে অনেক কিছু শিখে ফেলতেছি আমরা। তো পরবর্তীতে ওগুলো আমি দেখাবো কিভাবে করতে হয়। এখন আমি এটাকে এই অ্যাক্সিস বরাবর হচ্ছে ঘোরাই দেবো। হ্যাঁ, তার জন্য আমি জেডটাকে সিলেক্ট করে এই বরাবর আমি ঘোরাই দিলাম। এখন আমি এখানে ভ্যালুটা দেখে নেব যে আমার নিচের অবজেক্টের ভ্যালুটা আমি রেখেছি 40। হ্যাঁ, তো আমি এখানে 40 দিয়ে দেবো। জাস্ট আমি উপরের অবজেক্টটিকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখানে 40 করে দেবো। এই বরাবর এটা আমার ঘুরে যাবে। এখন আমি টপ ভিউ এ আসবো। টপ ভিউ থেকে দেখবো যে আমার এটা মিডল বরাবর প্লেস হয়েছে কিনা। আমি দেখতে পাচ্ছি যে আমার প্রোডাক্টটি এটা কালো যে অংশটি দেখতে পাচ্ছি এবং নিচে যে সাদা অংশটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার অবজেক্টটি, যেটার উপরে স্ট্যান্ড হয়ে আছে আমার প্রোডাক্টটি। তো মোটামুটি এটা হচ্ছে ঠিক পজিশনে আছে। তো এখন আমি বাকি এই জায়গাগুলোতে হচ্ছে আমার প্রোডাক্টটি উঠায় রাখবো। তার জন্য এখানে একটি প্রবলেম দেখতে পাচ্ছি, বাট প্রবলেমটা কি, যে আমি যদি এখানে একটি প্রোডাক্ট রেখে দেই, তাহলে প্রোডাক্টের অর্ধেক অংশ দেখা যাবে, অর্ধেক অর্ধেক অংশ দেখা যাবে না। বাট যখন আমি এটাকে একটু এই পাশে সিলেক্ট টেনে নিয়ে আসবো এইভাবে, তখন কিন্তু আমার পুরো প্রোডাক্টটি দেখার সম্ভাবনা আছে। তো আমি করি, আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আবারও একটা একটা করে এভাবে সিলেক্ট করব না, আমি জাস্ট লেয়ার প্যানেল থেকে একটা একটা করে সবগুলো সিলেক্ট করে নেব আমার মূল অবজেক্টটি। শিফট ডি দ্বারা ডুপ্লিকেট করে এক্স অ্যাক্সিস বরাবর এটাকে এইভাবে সরাই নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাকে একটু উপরে উঠাই দেবো এরকম। আমি এটাকে এটার উপরে রাখতে চাচ্ছি। হ্যাঁ, নিচে যে অবজেক্টটি রয়েছে এটার উপরে রাখতে চাচ্ছি। তো এই বরাবর আমি এখানে রেখে দিলাম। টপ ভিউ এ আসবো। টপ ভিউতে এসে এটা হচ্ছে আমার বড় অবজেক্টটি, অর্থাৎ যে হাইটের যে উচ্চতায় বড় অবজেক্টটি ছিল সেটি হচ্ছে এটা। তো এই বরাবর আমি এটাকে রেখে দিচ্ছি এরকম। এখন আমি ফ্রন্ট ভিউতে আসবো। তো ফ্রন্ট ভিউতে আসার পর দেখবো যে এখানে গ্যাপ রয়েছে কিনা, না গ্যাপ নেই। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার এই দুটি প্রোডাক্টের অনেকটা কিন্তু অংশ এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তো আমি এটাকে ভালোভাবে দেখার জন্য একটু সামনে নিয়ে আসবো। আমি শিফট প্রেস করে এটাকেও সিলেক্ট করে নিলাম, এটাকেও সিলেক্ট করে নিলাম এরকম। এরপর আমরা হচ্ছে এখানে একটি অবজেক্ট প্লেস করব। আমাদের যে থার্ড অবজেক্টটি রয়েছে তার জন্য আমরা এখানে একটা অবজেক্ট প্লেস করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা প্রবলেম, যে এই অবজেক্টটি যখন আমরা মুভ করেছি তখন এটা এসে এটার ভিতরে ঢুকে গেছে। তো এটাকে আমরা একটু সরাই দেই, মুভ করাই দেই। হ্যাঁ, এরকম করে মুভ করাই দিলাম। দেওয়ার পরে আমি এটা একটা, এটা একটা, এটা একটা। তো এইখানে দেখেন যে হচ্ছে প্রথম যে প্রোডাক্টটি রয়ে গেছে আমার, হ্যাঁ, এই প্রোডাক্টের ভিতরে সবগুলো ডুপ্লিকেট হয়ে আছে, অর্থাৎ এটার একটা, এটার একটা, এটার একটা, এটার একটা, এখানে লেয়ার গুলো হয়ে আছে। তো এগুলোকে আমরা হচ্ছে গ্রুপ ওয়াইজ কাস্টমাইজ করব। তার জন্য আমি প্রথমে কন্ট্রোল জেড করব। এখন আমার এটি হচ্ছে প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের লেয়ার গুলো আমি এখন এখানে দেখতে পাচ্ছি, যে এটাই হচ্ছে আমার প্রোডাক্ট। আপনারা চাইলে ডিলিট বাটন থেকে ডিলিট প্রেস করে দিতে পারেন বোঝার সুবিধার্থে। তো আমি ডিলিট বাটন থেকে ডিলিট প্রেস করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে পুনরায় আমার অবজেক্টটি হচ্ছে ডুপ্লিকেট করে নেব শিফট ডি দ্বারা। এরপর হচ্ছে ফ্রন্ট ভিউতে আসবো। ফ্রন্ট ভিউ থেকে এসে আমি পুনরায় দেখাচ্ছি আর কি সম্পূর্ণ বিষয়টা, যেন আপনাদের কোথাও 19-20 না হয়, হ্যাঁ, বোঝার ক্ষেত্রে।
এখানে রেখে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন যে আমার এখানে অনেকগুলো কিন্তু লেয়ার হয়ে গেছে। এইটার লেয়ার গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, আবার এটার লেয়ার গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে গ্রুপে, নতুন একটি গ্রুপে হচ্ছে অ্যাড করব। তার জন্য আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ কালেকশন, এখানে নিউ কালেকশন আমাদের এখানে 5 রেডি হয়ে গেছে। তো জাস্ট আমি এটাকে, এগুলো কিন্তু সিলেক্ট অবস্থায় রয়ে গেছে, হ্যাঁ, এগুলো কিন্তু যখন আমি নিউ কালেকশন অ্যাড করেছি তখন কিন্তু এগুলো ডিসিলেক্ট হয়নি, এগুলো সিলেক্ট অবস্থায় রয়ে আছে। তো আমি এটাকে সিলেক্ট করে জাস্ট টেনে এনে এখানে ঢুকাই দিব। এখন আমার এগুলো নতুন গ্রুপে চলে এসেছে। এখন এই গ্রুপটাও আমার হালকা থাকলো, আবার এই গ্রুপটাও সুন্দর হয়ে থাকলো। জাস্ট আমি এখন এটাকে নামকরণ করে দেবো যে হচ্ছে প্রোডাক্ট 3, এটা হচ্ছে প্রোডাক্ট 2। হ্যাঁ, প্রোডাক্ট 2। এখন আমাকে এটা কাস্টমাইজ করে নিতে হবে পজিশনটা। পজিশন কাস্টমাইজ করার জন্য আমি প্রোডাক্ট 2 এ আসবো। আসার পরে সবগুলো লেয়ারকে সিলেক্ট করলাম। লেয়ারকে সিলেক্ট করার পরে এটা শেপ দ্বারা সিলেক্ট করে নিলাম। এখন দেখেন যে আমার এটা সিলেক্ট করতে সুবিধা, হ্যাঁ, যে আমি যেখানে যেভাবে চাচ্ছি সেভাবেই সিলেক্ট করতে পারতেছি। হ্যাঁ, এরকম পজিশনে আমি এটাকে রেখে দেবো। এরপরে আমি টপ ভিউ আসবো। টপ ভিউ আসার পর দেখতে পাচ্ছি যে এটার অর্ধেক অংশ এটাতে ঢুকে গেছে এরকম। তো এটাকে আমি আগে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে এটা পজিশনটা চেঞ্জ করে দেব এরকম। এখন আমি পুনরায় আমার যে অবজেক্টটি রয়েছে প্রোডাক্টে সেটিকে এনে এটার উপরে বসাই দেব। হ্যাঁ, তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এই প্রোডাক্টের অর্ধেক অংশ এখানে ভিতরে প্রবেশ করে গেছে। হ্যাঁ, এটা নিয়ে বিড়ম্বনা হওয়ার কিছু নাই। জাস্ট আমি এটাকে সিলেক্ট করে নিলাম। আমি প্রত্যেকটাকে সিলেক্ট করে নিচ্ছি, লেয়ার সিলেক্ট করে এটাকে ভাসাই দেবো ওইভাবে উপরে। এটা ভিতরে ঢুকে গেছে, এটাকে একটু উপরে উঠে দিতে হবে এরকম। এরপর আমরা পুনরায় এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে নতুন একটি কালেকশন তৈরি করে নেব। কালেকশন তৈরি করার পর আমি শিফট ডি দ্বারা এটিকে ডুপ্লিকেট করব এক্স অ্যাক্সিস বরাবর, এবং এই সবগুলো লেয়ারকে এনে আমি এই নতুন কালেকশনে ভরিয়ে দেব। এখন আমি এটাকে পজিশন রাখবো, কোথায় আমি এটাকে রাখতে চাচ্ছি। এটাকে আমি এখানে রাখতে চাচ্ছি। তারপরে আমি ওয়ানে আসবো, আসার পরে ওয়ান বলতে আমি ফ্রন্ট ভিউ বোঝাচ্ছি। হ্যাঁ, জাস্ট এটাকে ড্রপ করে দেবো এখানে। এখন আমি এটাকে সামনে রাখা মাত্র আমার পেছনের প্রোডাক্টটি কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তার জন্য এটা আমাকে পজিশনটা চেঞ্জ করে নিতে হবে এটার। এর জন্য আমি এটাকে ঠিক এইখানে রাখবো, এইভাবে। তো মোটামুটি একটা পজিশনালি কাস্টমাইজ করে নিলাম। এখন আমরা প্রফেশনাল ভাবে কাস্টমাইজ করব যে আসলে আমাদের কোন পজিশনে কোনটা রাখবো। তো আমি সবগুলো গ্রুপকে হচ্ছে হাইড করে দিচ্ছি। এই গ্রুপগুলো আর আমার এক্সপ্যান্ড করার কোনো প্রয়োজন নাই। আমি জাস্ট দেখবো যে আমার রেফারেন্স ইমেজটা কোথায় রয়েছে। রেফারেন্স ইমেজ হচ্ছে এটা, এটি হচ্ছে আমাদের রেফারেন্স ইমেজ। এটাকে একটু উপরে উঠাই দিব দেখার জন্য। এখন আমরা এই অনুযায়ী আমাদের প্রোডাক্টগুলো প্লেসমেন্ট করব। তো প্রথমে উপরে যে প্লেটটি রয়েছে প্লেটটি একটু সরানো আছে, তো প্লেটটিকে আমরা সরিয়ে দেব। তার জন্য এই প্লেট এবং এগুলো, হ্যাঁ, ওই অবজেক্টগুলো সবগুলো একসঙ্গে আমি সিলেক্ট করে নিচ্ছি।
তো যখন আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে দেখেন যে আমার এই যে উপরের এটা কিন্তু হাইলাইট হয়ে আছে, হ্যাঁ? অর্থাৎ এখানে আমার লেয়ারটি রয়েছে। তো আমি এখান থেকে এটা রেফারেন্সটাকে বাদ দিলাম। বাদ দিয়ে এটাকে সিলেক্ট করে নিলাম। একটু সরাই দেবো এই পাশে। এরপর এটার পালা এবার। অর্থাৎ এখন হাইলাইট হয়ে আছে আমার এই যে এটা প্রোডাক্ট টু, হ্যাঁ? আমি এটাকে হাইড করে দিচ্ছি, দিয়ে প্রোডাক্ট টু কে ওপেন করতেছি এবং এগুলো সব সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাকে ধরে জাস্ট টপ ভিউ থেকে আমি একটু দেখে নেই, এক্স অ্যাক্সিস বরাবর সরাইতে হবে। তো আমি এক্স অ্যাক্সিস বরাবর এটাকে একটু এভাবে সরাই দিলাম। আমি এখন এপাশে আসবো ফ্রন্ট ভিউতে। তো এই পাশে আসলে পরে এইখানে আমার বেশি গ্যাপ তৈরি হচ্ছে, হ্যাঁ? তো আমি চাচ্ছি না যে এই পাশে এটা রাখি, আমি এই পাশে রেখে দেবো ঠিক এইভাবে, যেন আমার এই পাশে বেশি না চলে আসে আর এই পাশে হচ্ছে বেশি গ্যাপ থাকে। তার জন্য আমি এটাকে একটু পিছনে দিয়ে রাখলাম। এখন আমি টপ ভিউতে আসবো, আসার পর দেখবো যে না মোটামুটি ঠিকঠাক। এরপর এইটাকে আমি এখন ঠিক করে নেব। তো এটাকে আমি যখন সিলেক্ট করলাম তখন আমি এখানে দেখতে পাবো যে কোন গ্রুপে এটি আছে। এটি হচ্ছে গ্রুপ 6। অর্থাৎ এখানে যদি আমি নামকরণ করে দেই স্পেসিফিক ভাবে তাহলে বুঝতে সুবিধা হবে যে এটা প্রোডাক্ট নাম্বার 3। এটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এটাকেও সিলেক্ট করে নিলাম, সরি। এটা এটা এ পাশে চলে আসছে। আমি এটাকে ধরে ঠিক এক্স অ্যাক্সিস বরাবর এইভাবে নিয়ে আসবো, নিয়ে আসার পরে ফ্রন্ট ভিউতে আসবো। ফ্রন্ট ভিউতে আসার পর দেখবো যে একুরেটলি এটা মুভ করতেছে কিনা, সরি, ওই অ্যাক্সিস বরাবর। হ্যাঁ, এরকম। এখন দেখতে পাচ্ছি আমি যে আমার এই জায়গাটাতে গ্যাপ বেশি তৈরি হয়ে গেছে, হ্যাঁ? তো এর গ্যাপটা কমানোর জন্য আমি এই প্রোডাক্টটিকে একটু মিডিলে রাখবো, এই প্রোডাক্টটিকে। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এটা হচ্ছে প্রোডাক্ট টু। তো মোটামুটি আমার এখানে যে পরিমাণ গ্যাপটি দেখতে পাচ্ছি এখানেও ঠিক সেই পরিমাণ গ্যাপ দেখতে পাচ্ছি। আমি চাইলে এই পাশে আরেকটু সরিয়ে নিতে পারি ভালোভাবে অপটিমাইজ করার জন্য। হ্যাঁ, তো মোটামুটি আমার ভিউ পোর্ট কমপ্লিট। এখন আমি প্রজেক্টটিকে কন্ট্রোল এস দ্বারা সেভ করে নেব আগে। এখন আমরা লাইটিং নিয়ে কাজ করব, অর্থাৎ আমরা যে লাইটগুলো অ্যাড করেছি সেগুলো হচ্ছে দেখব রিয়াল ইঞ্জিনে, অর্থাৎ রেন্ডার মোডে। তো আমি এটাকে হচ্ছে আর প্রয়োজন নেই, সেজন্য আমি এটাকে হাইড করে দিচ্ছি। আমার রেফারেন্স ইমেজ হচ্ছে এটি, আমি এটাকে হাইড করে দিলাম। এখন আমরা এটাতে ক্যামেরা অ্যাড করে নেব আগে। ক্যামেরা অ্যাড করার জন্য এখানে যে অ্যাড অপশন থেকে ক্যামেরা আছে, ক্যামেরাটিকে আমি সিলেক্ট করে নিলাম। তো ক্যামেরা আমার অনেক বড় হয়ে গেছে, এটাকে আমি ছোট করে নেবো স্কেল করে। এরপর এটাকে পজিশন অনুযায়ী এখানে রেখে দেবো। এখন এটার যে ভ্যালুগুলো রয়েছে আমি দেখবো যে আঁকা বাঁকা হয়ে আছে নাকি, না এটা ঠিকঠাক আছে। ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো ভ্যালু নেই, জেড অ্যাক্সিস বরাবর কোনো ভ্যালু নেই। এখন আমি লেআউট প্যানেল থেকে এটাকে একটু উপরে উঠাই দিব। দেওয়ার পরে আমি এটাকে 3D ভিউ পোর্টে নিয়ে আসবো। 0 প্রেস করব ক্যামেরাটাকে পজিশনে রাখার জন্য। এখন আমি ধীরে 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 এটাকে এই পাশে বৃদ্ধি করে দেবো, দেওয়ার পরে এটাকে উপরে উঠাই দেবো এরকম।
এরপর এটাকে মিডিল বরাবর রাখবো ঠিক এইভাবে। তো মোটামুটি ভিউ পোর্ট কমপ্লিট। এখন ক্যামেরাটাকে সিলেক্ট করে আমি এইখানে যে বাকি এরিয়াগুলো আছে এগুলোকে ব্ল্যাক স্ক্রিনে পরিণত করে দেবো। তার জন্য ভিউ পোর্ট ডিসপ্লে থেকে আমি এটাকে ফিল করে দেবো জাস্ট, যেন শুধু আমার এই জায়গাটি চোখে পড়ে। হ্যাঁ, তার জন্য এখন আমি রেন্ডারে হচ্ছে সুইচ করব। জাস্ট আমি রেন্ডারে ক্লিক করলাম, আমার সফটওয়্যারটি কেটে গেছে। হ্যাঁ, এই জন্য আমি প্রজেক্টটি সেভ করে নিয়েছিলাম, অর্থাৎ অনেক লোড হইলে সফটওয়্যারগুলো কেটে যেতে পারে অটোমেটিক। তো আমি পুনরায় এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমার ক্যামেরাটি যেটা আমি অ্যাড করেছিলাম সেটি এখন এখানে নাই। পুনরায় আবার আমাকে এটা অ্যাড করে নিতে হবে। তার জন্য আমি এই লেয়ারটাকে হাইড করে দেবো। আমার এই যে ইমেজ রেফারেন্স, এটাকে হাইড করে দেওয়ার জন্য ইনভিজিবল করে দেবো। দেওয়ার পরে আমি এটাকে উপরে উঠায় নেব, ক্যামেরাটাকে অ্যাড করে নেব আবার। এখন আমি 3D ভিউ পোর্টে আসবো। ভিউ পোর্টে এসে পুনরায় ক্যামেরাটা কাস্টমাইজ করে নেব। এখন আমি প্রজেক্টটি আগে সেভ করে নিচ্ছি যেন আবারও কেটে না যায়। এখন আমি রেন্ডার মোডে সুইচ করব। ক্যামেরা পজিশনটা দেখে নিই যে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক। এখন আমি রেন্ডার সাইকেল মোডে আছি। হ্যাঁ, এখানে আমি যদি আমার ইঞ্জিন দেখি, এটা হচ্ছে সাইকেল জিপিইউ কম্পিউট। এখানে হচ্ছে ম্যাক্স স্যাম্পল দিয়ে রাখছি 1000। এটাকে আমি বৃদ্ধি করে দেব, কেননা প্রোডাক্টটি অবশ্যই হাই কোয়ালিটি হইতে হবে যেন ডিটেলেট হয়, জুম করলে না ফেটে যায়। তার জন্য আরো বেশি স্যাম্পল আমরা এখানে ইউজ করব। তো আগে আমি লাইটিংটা ফিক্স করে নিই, তারপর স্যাম্পলটা কাস্টমাইজ করে নেব। আমি আবারও সেভ করে নিচ্ছি ফাইলটা। এখন আমি লাইটের পাওয়ার গুলো কমিয়ে দেবো একটা একটা করে। প্রথমে বাঁ পাশে যে লাইটটি ছিল এটাকে আমি রেখে দেবো হচ্ছে 2। এরপরে ডান পাশে যে লাইটটা রয়েছে এটার ভ্যালু রেখে দেবো 5। এবং সামনের পাশে যে লাইটটি আমার রয়েছে এটিকে আমি রেখে দেবো 5। দেখেন যে এখানে আলো কমতেছে। হ্যাঁ, তো এখানে খুব বেশি আলো, তো এই আলোটাকে আরো স্মুথ হ্যাঁ করার জন্য আমাকে এটা স্কেল করতে হবে, অর্থাৎ লাইটটাকে সিলেক্ট করে এস প্রেস করে এটাকে স্কেল আপ করতে হবে। আমি 3টে লাইটকে একই সঙ্গে স্কেল আপ করতেছি ঠিক এরকম। তো দেখেন যে এখানে এখন একটি সফট লাইট পড়তেছে। তো আমার প্রোডাক্টটি শো হচ্ছে সুন্দরভাবে, বাট আমার নিচের যে অবজেক্ট গুলো রয়েছে এই অবজেক্ট গুলো ম্যাটেরিয়াল গুলো অ্যাড করা হয় নাই। হ্যাঁ, অর্থাৎ এটা মেটাল না হচ্ছে সফট কাঠের টুকরা এটা বোঝা যাচ্ছে না। তার জন্য আমরা এটাকে কাস্টমাইজ করে নেব। আমি ফ্রন্ট ভিউতে আসলাম। ফ্রন্ট ভিউ থেকে প্রথমে এই যে আমার লেয়ারটি এখানে রয়েছে বা অবজেক্টটি রয়েছে, এই অবজেক্টটি কিন্তু আমি ডুপ্লিকেট করে সব জায়গায় অ্যাপ্লাই করেছি, অর্থাৎ এখানে যা আমি পরিবর্তন করব এখানেও তাই পরিবর্তন হবে। হ্যাঁ, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে ম্যাটেরিয়াল যে হচ্ছে অ্যাপ্লাই করব সেটি এখান থেকে ক্রিয়েট করে নেব। আমি এটাতে নাম দিলাম হচ্ছে স্কোয়ার বটম।
স্ট্যান্ড। এখন এটিতে আমি ম্যাটেরিয়াল অ্যাড করে দিলাম একদম ফুল মেটাল। এটার রাফনেসটাকে একটু এরকমই রাখবো সফট, এখানে আলোর রিফ্লেকশনটা সুন্দর আসতেছে, এটা এরকমই রেখে দিলাম। এরপরে এইখানে যে অবজেক্টটি রয়েছে এটিতেও আমি একই কাজ করব। এর জন্য নিউ ম্যাটেরিয়াল থেকে এটাকে মেটাল করে দেব। মেটাল করে দেওয়ার পরে এইখানে যে রিফ্লেকশনটা, এই রিফ্লেকশনটা এখানেও একইভাবে আছে। এরপর আমরা আমি ভেবেছিলাম যে হচ্ছে এটা শেপ ডি করে আমরা যখন ডুপ্লিকেট করেছিলাম যে এটার ম্যাটেরিয়ালটা এটাতে অ্যাপ্লাই হবে, বাট এখানে হচ্ছে না। হ্যাঁ, মেবি আমরা এই যে গ্রুপ গুলো আলাদা করাতে এগুলো আলাদা হয়ে গেছে, একটার সঙ্গে আরেকটা কানেক্ট নেই। তো আমি এটাকে জাস্ট এটার সঙ্গে হচ্ছে অ্যাপ্লাই করে দেব। হ্যাঁ, তার জন্য আমি এই গোল অপশনটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে স্কোয়ার বটম স্ট্যান্ড এটার সঙ্গে আমি কানেক্ট করে দিলাম। তো এটার ইফেক্টটাই এটাতে গিয়ে পড়বে। ঠিক একই কাজটা আমি করবো এটার ক্ষেত্রেও, এবং বাকির ক্ষেত্রেও আমি একই কাজ করব। এপাশে যে অবজেক্ট গুলো রয়েছে, এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে বেশি সাদা হচ্ছে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্রাইটনেস এর কারণে। ব্রাইটনেস আমরা অবশ্যই কাস্টমাইজ করব। তবে আমরা যে হচ্ছে এখানে মেটাল কালারটি রয়েছে এটা একদম হোয়াইট, সফট হোয়াইট কালার হয়েছে। হ্যাঁ, তো এটাকেও চাইলে আমরা এখানে সিলভার কালার অ্যাপ্লাই করতে পারি। তো সিলভার কালার করতে যদি আমি এখান থেকে কপি করে নিই, আবারও কপি করে নেবার পর আমি জাস্ট একটা একটা অবজেক্ট ধরবো আর এখানে পেস্ট করে দেব। তো এটার সঙ্গে এটাও চেঞ্জ হয়ে গেছে। দেখি এটা চেঞ্জ হয়ে গেছে কিনা। হ্যাঁ, এটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেন প্রত্যেকটাই চেঞ্জ হয়ে গেছে কালার গুলো। এটা চেঞ্জ হয়নি, এটাকে চেঞ্জ করে দিলাম। প্রতিটা অবজেক্টের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কিরকম পজিশনে, হ্যাঁ, ছবি তুলবো, অর্থাৎ প্রোডাক্ট গুলো কোন দিকে ঘুরায় থাকবে। হ্যাঁ, আমি এই পাশে ঘুরায় রাখছি র্যান্ডমলি। হ্যাঁ, আর আপনারা চাইলে এটাকে এ পাশেও ঘুরিয়ে রাখতে পারেন। আবার হচ্ছে এটাকে মিডিল বরাবর রেখে দিতে পারেন এরকম। আবার এটাকে এই পাশে রেখে দিতে পারেন। তো এটা আপনাদের উপর নির্ভর করবে যে আপনারা কিভাবে এটাকে রেন্ডার করতে চাচ্ছেন বা কিভাবে এটার ছবিটা উঠাবেন। আবার যদি চান যে হ্যাঁ, যে ক্যামেরাটি যে রয়েছে আপনাদের, এই ক্যামেরাটি আপনি আরো মডিফাই করবেন, তার জন্য ক্যামেরাটাকে একটু উপরে উঠাই নিলেন এরকম। নেওয়ার পরে যে এক্স অ্যাক্সিস আছে এটাকে একটু বৃদ্ধি করে দিলাম বা কমিয়ে দিলাম। কমিয়ে দিলে উপর থেকে একটা ছবি উঠবে, এই যে নিচের অংশটি দেখা যাচ্ছে উপর থেকে। আপনারা চাইলে এটাকে হচ্ছে নিচ দিক থেকে হচ্ছে এরকম করে দিতে পারেন। হ্যাঁ, একটু অ্যাঙ্গেলটা বাঁকা করে দিতে পারেন প্রফেশনাল লুকের জন্য। ঠিক এই যে এরকম এটাকে একটু আগায় দিতে পারেন। হ্যাঁ, যেন ছবিটা খুবই সুন্দর আসে তার জন্য এইরকম। তো এখানে 6-9 দেখা যাচ্ছে কারণ আমি এটাকে ঘোরায় রাখছি, এটাকে ঘোরায় রাখি নাই। এই জন্য এটা 6-9 দেখা যাচ্ছে, বাট এটা ঠিক করে নিবো আমরা, সমস্যা নেই। আমি এটার পজিশনটা আমি দেখে নিলাম যে হচ্ছে 40। আমি এটাতে 40 অ্যাপ্লাই করে দেবো। তাহলে এটা আমার পূর্বের অবস্থানে চলে যাবে। এটা পূর্বের অবস্থানে চলে আসছে। এখন এটাকে আমি এপাশে আরো ঘুরাই দেবো, এটাকেও 40 রেখে দেবো। এটাও 40 হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে এটা 54 হয়ে গেছে, এটাকেও 40-এ রেখে দেবো। হ্যাঁ, তো মোটামুটি আমার কিন্তু একটা ইমেজের জন্য একটা স্টুডিও সেট আপ হয়ে গেছে। হ্যাঁ, এটাকে যদি আমি জুম করি এবং আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা যে পজিশনে চেয়েছিলাম, হ্যাঁ, এটাকে রেন্ডার করতে, সেই পজিশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাট আমি যে থাম্বনেলটি দেখিয়েছি, হ্যাঁ, সেই থাম্বনেল অনুযায়ী কিন্তু আমি এটাকে সেট আপ করিনি, কেননা আপনারা আমার থাম্বনেলের মতো করে
রাখার চেষ্টা করবেন, যেটা প্রফেশনাল এবং স্ট্যান্ডার্ড। আমি জাস্ট ওইটাগুলো দেখাই দিলাম যে কিভাবে আপনারা স্টুডিও সাজাবেন, ক্যামেরা লাইটিং তৈরি করবেন এবং হচ্ছে মডেলগুলো পজিশন রাখবেন এবং সুন্দর করে আপনার কাজের যে গ্রুপগুলো রয়েছে, হ্যাঁ, লেয়ারগুলো, এগুলোকে হচ্ছে সাজাবেন। তো মোটামুটি এটা অনেক সুন্দর হয়ে গেছে। আর আশা করছি ক্লাসটা আপনাদের অনেক ভালো লেগেছে, যদিও বা অনেক বড় হয়ে গেল আজকে। হ্যাঁ, জানি না কত মিনিট বা কত ঘন্টা হচ্ছে, তবে ডিটেইলড করার চেষ্টা করেছি ঠিক আগের মতোই, যেন কোথাও কোনো গ্যাপ না থাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটিতে যে রিফ্লেকশন, হ্যাঁ, শ্যাডো, সেগুলো সেখানে পড়েছে এবং লোগোটি ভালোভাবে প্লেসমেন্ট হয়েছে। আমরা এই যে ক্যামেরার যে রশ্মিগুলো দেখতে পাচ্ছি, এগুলো রেন্ডারের সময় দেখতে পাবো না, এগুলো সরে যাবে, এগুলো হাইড হয়ে থাকবে। জাস্ট আমাদের প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড এটাই শুধু থাকবে। তো আমি ব্যাকগ্রাউন্ডের কালারটাও এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারি, সফট হোয়াইট একদম এরকম। তো আপনাদের কাজ হচ্ছে, আমি ঠিক যেরকম করে থাম্বনেইলটি সাজিয়েছি, হ্যাঁ, আমার থাম্বনেইলে যেভাবে আপনি প্রোডাক্টের স্ট্যান্ড দেখতে পাচ্ছিলেন, ঠিক সেইভাবে আপনার ফটোগ্রাফিটি আপনি সাজিয়ে নেবেন। ঠিক আছে? সময় স্বল্পতার কারণে আমি খুব ডিটেইলড করতে পারলাম না। হয়তোবা আমি ওইভাবে করতে চাইলে আরো সময় লেগে যাইতে পারে সবগুলোকে পজিশন অনুযায়ী সাজাতে। তবে আপনারা এটা প্র্যাকটিস করলে আপনাদের জন্য উপকার হবে যে খুব সুন্দর ভালো ফটোগ্রাফি কিভাবে উঠাচ্ছেন, হ্যাঁ? এগুলোর জন্য আপনার ভালো, ভালো আইডিয়া জেনারেট হবে। তো আজকের হচ্ছে ক্লাস এই পর্যন্তই ছিল। এখন আপনারা যদি চান যে এটার স্যাম্পল, যে রেন্ডার স্যাম্পল আমি পরে কাস্টমাইজ করতে চাইলাম, সেটা যদি আপনারা বৃদ্ধি করতে চান একদম 4K হাই রেজোলিউশনের জন্য, তাহলে আপনাকে আউটপুট অপশনে আসতে হবে, সরি, ইঞ্জিনে আসতে হবে, রেন্ডার ইঞ্জিন। রেন্ডার ইঞ্জিনে এসে আপনার যে রেন্ডার অপশনটি এখানে রয়েছে, এখানে জাস্ট আপনি 4096 দেবেন, হ্যাঁ, তাহলে কি যে ম্যাক্স যে স্যাম্পল কাউন্ট আছে সেটা অনুযায়ী এগুলো হচ্ছে কালেক্ট করবে এবং হচ্ছে যখন আপনার ইমেজটা রেন্ডার হবে তখন সুন্দর একটি লুক আসবে। এরপর আপনার ফাইল ফরম্যাট, হ্যাঁ, আউটপুট থেকে এখানে চেঞ্জ করে নেবেন। জেপিজি হলে জেপিজি, পিএনজি হলে পিএনজি, এবং ফাইল লোকেশন এখান থেকে বলে দিবেন যে কোথায় হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার যে রেশিও 1920/1080, হ্যাঁ, আমার এটা উইথ হচ্ছে 1920, হাইট হচ্ছে 1080 এবং এটা হচ্ছে 2K 100%, অর্থাৎ 2000 রেজলিউশনে আমার ইমেজটা রেন্ডার হবে। বাট আমি যদি চাই যে 4K, সেক্ষেত্রে আমাকে এটা 200% করে দিতে হবে, যেমনটা এর আগেও আমি বলেছিলাম ক্লাসগুলোতে। তো আজকে আমি আবারও এটা রিপিট করলাম, কেননা একটা বিষয় আপনি 2 বার বা 3 বার শুনলে আপনার এটা একদম মনে থাকবে সুন্দর করে। তো মোটামুটি আজকে ক্লাস এ পর্যন্তই। আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে আমাদের যে প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্টটি নিয়ে অ্যানিমেশন তৈরি করব। হ্যাঁ, আমরা প্রোডাক্ট সরানোরা করব, ক্যামেরা সরানোরা করব এবং লাইটিং ইফেক্টও থাকবে। তো আশা করছি প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বা যারা 3D প্রোডাক্ট মডেলিং নিয়ে কাজ করতে চায় তাদের মাঝেও শেয়ার করে দিতে পারেন। এতে তারা উপকৃত হবে, আমিও উপকৃত হব, দুজনেরই লাভ হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।